দুদিন ধরে পেটে কিছুই পড়েনি, ক্ষুধায় কলিজা পর্যন্ত জ্বলে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই। কেউ তো আর এমনি এমনি খেতে দিবে না। 12 বছরের একটি ছেলে কতক্ষণ না খেয়ে থাকতে পারে? দুনিয়া বড়ই নিষ্ঠুর। কতজনের কাছে গেছে কাজের বিনিময়ে খাবার চাইতে, কিন্তু সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে সবাই বলে কোনো কাজের লোকের দরকার নাই। পানি খেয়ে আর কতক্ষণ পারা যায়? সন্ধ্যা হয়ে এসেছে, এখনো কোনো কাজ জোগাড় করতে পারেনি, তাই পেটে কিছু পড়েও নি। একটু পানি খেয়ে রাস্তার ফুটপাতে গা এলিয়ে দিল ছেলেটির নাম আকাশ। ব্যাস, এতটুকুই তার পরিচয়। তবে ওর বাবা আছে, মা অনেক আগেই দূর আকাশের তারা হয়ে গেছে, কিন্তু আকাশকে ওর বাবা মেরে ঘর থেকে বের করে দিচ্ছে। কি দোষ ছিল তার? বিনা দোষে এত কিছু সহ্য করতে হচ্ছে। সে তো কিছু, বরং সবকিছু তার সৎ মা করেছে। খোলা আকাশের নিচে শুয়ে আকাশের তারার দিকে তাকিয়ে ভাবছে এসব কথা। এসব ভাবতে ভাবতে যে কখন তার চোখ পানিতে ভরে এলো সে নিজেও জানে না। আকাশের খুব চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আম্মু কেন ছেড়ে চলে গেল আমায়? একটু এসে দেখে যাও, তোমার বাবু ভালো নেই। আজ 3 দিন ধরে না খাওয়া, খুব ক্ষুধা লেগেছে, কিন্তু কি খাবো? খেতে দেওয়ার যে লোক নেই, আদর করে খাইয়ে দেওয়ারও লোক নেই। কেন আমাকে একা করে রেখে গেলে? চোখের পানি চোখ থেকে গড়িয়ে রাস্তায় পড়ছে। এমন সময় একজন লোক আকাশের সামনে গিয়ে ছুটে গেল রক্তাক্ত অবস্থায়, আর তার পেছনে 2জন পুলিশ। আকাশ ওদের দেখে অনেক অবাক হয়। ওর মনে হয় কি হচ্ছে একটু দেখা দরকার, তাই সে ছোট্ট ছোট পায়ে এগিয়ে যায় ওদের দিকে। কিছু দূর যেতেই আকাশ দেখতে পায় লোকটা নিচে মাটিতে পড়ে আছে, আর পুলিশ দুটো গান পয়েন্ট করে এগোচ্ছে। কত বছর পরে তোকে পেয়েছি, এবার আমার প্রমোশন কে আটকায়? সে মোবাইল বের করে কমিশনারকে ফোন দেয় আর বলে, স্যার, আমরা কবিরকে ধরে ফেলেছিলাম, কিন্তু আমার সাথে যে ছিল তাকেও গুলি করে মেরে দেয়, তাই আমিও তাকে এনকাউন্টার করে দিয়েছি স্যার। ফোন কেটে দেয় জাবির। জাবিরের সাথে থাকা লোকটা জাবিরের দিকে করুণ চোখে তাকিয়ে থাকে। সে কিছু বলার আগেই ডিসকাউ করে বুকের বাঁ পাশে গুলি করে দেয় জাবির। সরি, তাহলে তুই আমার সম্পর্কে অনেক কিছু জেনে গেছিলি, তাই এমনটা করতে হলো, মাফ করে দিস প্লিজ। তো আমরা কোথায় ছিলাম? কবিরের দিকে তাকিয়ে। তুই একটা সাইকো যাবি, এইভাবে কতদিন লুকিয়ে থাকবি? একদিন তোর সব কিছু সামনে আসবে। আমি ভবিষ্যৎ সম্পর্কে ভাবি না, তাই কাজটা ফিনিশ তো করি আগে। আর তুইও আমাকে মাফ করে দিস, ভূত হয়ে যেন পিছনে পড়িস না। আকাশ এসব লুকিয়ে দেখছিল আড়াল থেকে। তার মনে হচ্ছে পুলিশ লোকটা খারাপ, তাই সে বেশি কিছু না ভেবে তার পাশে পড়ে থাকা পাথর হাতে নিয়ে গায়ের সব জোর দিয়ে মেরে দেয়। জাবির যখন গুলি করবে ঠিক তখনই একটা পাথর এসে জাবিরের মাথায় লাগে, এতটা জোরে যে তার সামনে সবকিছু কালো হয়ে আসে। হাত থেকে গান পড়ে যায়, মাথা ধরে বসে পড়ে। আকাশ আড়াল থেকে বেরিয়ে শুয়ে থাকা লোকটিকে বলে, তাড়াতাড়ি পালিয়ে যান আপনি। এটা শুনে লোকটা আকাশের দিকে তাকালো। সে দেখে একটা ছেলে, দেখতে সুন্দর, কিন্তু জামা কাপড় অনেক ময়লা। কবির ভাবে সে যদি পালিয়ে যায় তাহলে জাবির তো ওই ছেলেটাকে ছাড়বে না। তাই কবির গিয়ে আকাশের হাত ধরে আর বলে, ও অনেক ভয়ঙ্কর, তুই আয় আমার সাথে। বলে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিছু দূর যেতেই আকাশের শরীরে বাকি শক্তিটুকুও ফুরিয়ে গেল। 3 দিন ধরে না খাওয়া, তাই রাস্তায় পড়ে গেল। অনেক কষ্ট হচ্ছে তার, যেন মৃত্যু খুব কাছাকাছি চলে এসেছে। অনেক পানির পিপাসা পেয়েছে, তাই পানি পানি করতে লাগলো। কবির এটা দেখে একটু ভয় পেয়ে যায়, তাই আকাশকে কোলে করে পাশের একটা দোকানে নিয়ে যায়। একটা কেক আর পানি কিনে দেয়। একটু করে কেক আর একটু পানি খাওয়াচ্ছে। সে আকাশকে দেখেই বুঝতে পেরেছিল সে ক্ষুধার্ত। রাত 12টা। কবির আর আকাশ বাসে বসে আছে, উদ্দেশ্য ঢাকা। আকাশ কবিরের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে আছে। আকাশও চায় না এখানে থাকতে, মুখোমুখি হতে চায় না তার বাবা মায়ের। কিছুক্ষণ আগে আকাশ একটু সুস্থ, তখন, কি নাম তোর? আমাকে কেন বাঁচালি? আমার নাম আকাশ। আমার মনে হলো ওই পুলিশটা খারাপ, তাই। তোর বাড়ি কোথায়? বাবার নাম কি? একটু ভেবে বলে, আমি একা, আমার কেউ নেই, আমি একা, থাকার কোনো জায়গাও নেই। আকাশ কবির আকাশের মুখটা আলতো করে ছুঁয়ে বলে, ভালোই মিথ্যা কথা বলতে পারিস তো। আমি মিথ্যা বলিনি। মানুষের মুখ মিথ্যা বলে, কিন্তু চোখ নয়। তুই চাইলে আমি জিজ্ঞাসাও করবো না, তবে তুই চাইলে আমি তোকে আমার সাথে নিতে পারি। বল, যাবি আমার সাথে? কবির হচ্ছে একজন গ্যাংস্টার। পরিবার বলতে কেউ নেই, সবাই মারা গেছে। না, সবাইকে মেরে ফেলা হয়েছে, মেরেছে ডার্ক মাফিয়া। সকালের মিষ্টি সূর্যের আলো আকাশের চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। আকাশ দেখলো
সে কবিরের হাঁটুর উপর শুয়ে আছে আর তার হাত আকাশের মাথার উপর। আকাশের যেন আজ অনেক শান্তি লাগছে। কিছুক্ষণ পর কবিরের ঘুম ভাঙলো। বাস স্টেশনে থামার সাথে সাথে 5-6টা গাড়ি এসে থামলো স্টেশনে। আকাশের হাত ধরে নিচে নামালো। গাড়ি থেকে অনেক লোক নামলো আর একজন ছুটে আসলো কবিরের কাছে। আপনি ঠিক আছেন তো? আমরা অনেক টেনশনে ছিলাম। আমি ঠিক আছি। আর ও আমাকে বাঁচিয়েছে। তাই আজ থেকে এই আমার ছেলে আকাশ আকাশ চৌধুরী আর তোমাদের ছোট সাহেব। 12 বছর পরে দুবাই চৌধুরী গ্রুপ অফ কোম্পানি। রহমত মিয়া ছুটছে বসের কেবিনের দিকে। রহমত এখন আর বডিগার্ড নেই, সে এখন কোম্পানির ম্যানেজার। অনুমতি না নিয়ে দরজা খুলে রহমত বলল, অবশ্য তাকে এই পাওয়ার দেওয়া হয়েছে। স্যার, ড্রাগনের লোকেরা গাড়ি আটকে দিচ্ছে। মাল সময় মতো ডেলিভারি না হলে আমাদের কোম্পানির অনেক লস হবে। কবির চৌধুরী বসে একটা ফাইল দেখছিল। রহমতের দিকে তাকিয়ে চশমা খুলল আর বলল, খোঁজ নাও আকাশ কোথায়। রহমত আকাশের নাম্বারে ফোন দিচ্ছে, কিন্তু ফোন সুইচ অফ। স্যার, আকাশ বাবুর ফোন তো অফ। মুখ কালো করে রহমত বাবু বলে ডাকে আকাশকে। কবির চৌধুরী একটু হাসলো। আরে রহমত, এত টেনশন নিয়ে না, জাস্ট চিল। শুনশান রাস্তা, দুই পাশে মরুভূমির বালি চিকচিক করছে। 2 গাড়ি ভর্তি মাল। বস, আমরা প্রায় পৌঁছে গেছি। ড্রাগনের চেলা ফোনে। তোরা কয়জন আসোস? বস, আমরা 10 জনের মতো আছি। সাবধানে মাল গোডাউনে রেখে দেবে। এসব বলছে এমন সময় হঠাৎ করে একটা গুলি এসে চেলার পাশে বসা লোকটার মাথায় লাগে। এতে রহিমের হাত থেকে ফোনটা পড়ে যায়। সে দেখে ওর পাশে বসে থাকা লোকটির কপাল ফুটো করে গেছে আর তার সামনে গ্লাস ফুটো হয়ে আছে। তাই সে ফুটো অনুসরণ করে সামনের দিকে তাকায়। এদিকে ড্রাগন ফোনে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। রহিম দেখলো তাদের সামনে একটা ল্যাম্বরগিনি কার আর গাড়িতে হেলান দিয়ে কেউ দাঁড়িয়ে আছে। মুখে সিগারেট এক হাত দিয়ে খাচ্ছে আর অন্য হাতে একটা M4A1 গান তার ঘাড়ের সাথে হেলান দিয়ে রাখা। ছেলেটির দেখতে সুন্দর, মুখে খোঁচা খোঁচা দাড়ি, লম্বায় 6 ফিটের মতো, কালো প্যান্ট, সাদা শার্টের উপরে কালো ব্লেজার, আবার কালো শু, চুলগুলো স্টাইল করা, চোখে কালো সানগ্লাস, সব মিলিয়ে যেন ম্যান ইন ব্ল্যাক। আকাশ, হ্যাঁ এটা আকাশ চৌধুরী। ড্রাগনের লোকেরা গাড়ি থামিয়ে সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। যা সবাই, ওর লাশ দেখতে চাই আমি। সবাইকে যার মতো ছুরি, কাটারি, রামদার, রড এসব নিয়ে ছুটে আসছে আকাশের দিকে। আকাশ গানটা গাড়িতে রেখে সিগারেট টানতে টানতে হেঁটে সামনের দিকে এগোচ্ছে। একজন আকাশকে রামদা দিয়ে মারতে আসলে ওর পেটে একটা ঘুষি মেরে ওর কাছ থেকে রামদাটা নিয়ে লোকটার গলায় চালিয়ে দেয় আর তার মাথাটা নিচে গড়িয়ে পড়ে। এটা দেখে বাকি সবাই একটু ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। এখন বুঝতে পারছি সকাল থেকে হাত কেন চুলকাচ্ছিল। ওই তোরা দাঁড়িয়ে গেলি কেন? আমার কাছে তোদের সাথে গল্প করার টাইম নেই। সো কাম অ্যান্ড ফিনিশ মি। বলে আবার মুখে সিগারেট দিল আকাশ। এবার একেবারে সবাই চলে আসলো আকাশের কাছে। 8টা লাশ রাস্তায় পড়ে আছে। আকাশের জামা কাপড়ে মুখে রক্ত লেগে আছে। সিগারেট শেষ হয়ে এসেছে, তাই নিচে ফেলে পা দিয়ে পিষে দিল। ট্রাকের সামনে রহিম দাঁড়ানো আছে। সে তো ভয়ে আত্মরা হয়ে গেছে। আকাশ ওর দিকে তাকালো, হাত উঁচু করে ডাক দিল রহিমকে। রহিম মাথা নাড়িয়ে বলল, না। দূর শালা, তোকে কিছু করব না, তোকে আমার পছন্দ হয়েছে রে। আকাশ পেছনে তাকিয়ে গাড়ির কাছে চলে গেল। রহিম এখনো আগের জায়গায় দাঁড়ানো। ওই তোকে আসতে বলেছি না এখানে? রহিম ভয় পেয়ে আকাশের কাছে চলে এলো। কোমর থেকে একটা গান বের করে রহিমকে দেয়। নিজের চশমা খুলে নেয় আর বলে, নে এবার মার। রহিম একবার আকাশের চোখের দিকে তাকায়, একবার তার হাতের গানের দিকে। তোর দ্বারা হবে না বলে আকাশ রহিমের বুকে গুলি করে দেয়। বলতে থাকে, কত সময় পেয়েছিস, এর মধ্যে আমাকে মেরে দিতে পারতিস কিন্তু। আকাশ নিজের শার্ট ব্লেজার খুলে নিয়ে নিচে ফেলে দেয়। আকাশের জিম করা বডি বেরিয়ে আসে। গাড়ি থেকে পানির বোতল নিয়ে মুখ ভালো করে ধুয়ে নেয় আর পকেট থেকে ফোন বের করে রহমত মামাকে ফোন করে। হ্যালো মামা। বাবু, তুই কোথায়? ফোন অফ কেন? আরে এদিকে আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। হাহা মামা, তুই কি করে ভাবলে এই আকাশ চৌধুরী বেঁচে থাকতে আমাদের সর্বনাশ হবে? নতুন রাস্তায় লোক পাঠিয়ে ট্রাক নিয়ে যাও। রাখলাম ভাই। তো রহমত বলছিলাম, টেনশন নিও না। আপনিও যেমন, আপনার ছেলেটাও তেমন। বলে রাগে গজগজ করতে করতে চলে গেল রহমত। আসলে রহমত কবির চৌধুরীর বন্ধুর মতন আর আকাশকে নিজের ছেলের মতো ভালোবাসে। পরিবার বলতে আছে স্ত্রী, একটা মেয়ে, একটা ছেলে, কিন্তু তারা সবাই বাংলাদেশে।
এটা দেখে কবির চৌধুরী আরো জোরে জোরে হাসতে লাগলো। ম্যাডাম ম্যাডাম, অনেক বেলা হয়ে গেছে, এবার উঠেন, বড় সাহেব আপনাকে ডাকতেছে। ওই ভাগ এখান থেকে, সকালে উঠেই তোর মতো ছোট লোকের চেহারা দেখতে চায় না। কাজের লোকটি বাইরে চলে গেল। কম্বলের মধ্যে থেকে বেরিয়ে এলো একটা মেয়ে, দেখতে অনেক সুন্দর, ঠিক যেন পরি। ডান গালে একটা তিলও আছে, নাম তায়েবা মনি। তার বাবা ডাকে মনিরা বলে। ধনির বাবার একমাত্র মেয়ে, আদর পেয়ে বাদর হয়ে যাওয়ার মতো প্রাণী এটা। বাবার পাওয়ার দেখিয়ে চলে সব সময়, অহংকারে যেন পা মাটিতে পড়ে না। ওর বাবা দেশের নামকরা বিজনেসম্যান আরমান আহমেদ। মা ছোটবেলায় মারা গেছে, কিন্তু একে প্রথম দেখাই ছেলে মনে হবে সবার, কারণ পোশাক ছেলেদের মতোই পরে। মনিরা ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার বাবা তার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। গুড মর্নিং পাপা। গুড মর্নিং মাই প্রিন্সেস। তো ঘুম কেমন হলো? ভালো, তবে আমি তোমাকে কতবার বলেছি যে কোনো ছোট লোক যেন আমার ঘরে না ঢুকে। সামনে দাঁড়ানো কাজের লোকদের দিকে তাকিয়ে বলল, হয়েছে, এখন খেয়ে নাও। আরমান আহমেদ তার মেয়ের প্লেটে খাবার দিচ্ছে। মনিরা খাচ্ছে, এমন সময় তার কাশি লাগে। তার গ্লাসে পানি নাই, জগ একটু দূরে, তাই একটা কাজের মহিলা জগ এনে গ্লাসে পানি ঢেলে দেয়। আর ঠিক তখনই ঠাস করে একটা চর মেরে দেয়। মনিরার কাশি লাগায় একটা কাজের লোক ওর গ্লাসে পানি দিতে গেলেই মনিরা ওই লোকটিকে কষে একটা থাপ্পড় দেয়। কত বড় সাহস তোর, তুই আমার গ্লাসে হাত দিস? তোকে তো আমি। আবার চর মারতে গেলে আরমান আহমেদ ওকে আটকায় আর ইশারায় কাজের লোকদের চলে যেতে বলে। মনিরা তার বাবার দিকে তাকায়। মনিরা, এটা কিন্তু অনেক বাড়াবাড়ি। আচ্ছা, তুমি তো ওদের দেখতে পারো না, তাহলে ওদের বিদায় করে দিই, কি বল? দাও, ওদের মুখ আমি দেখতে চাই না, যত সব। তাই বলো দি। তাহলে আমাদের বাড়ির সব কাজ তোমাকে আর আমাকে করতে হবে। রান্না করা, ঘর পরিষ্কার করা, সব কিছু দেখাশোনা, কি বলো, করতে পারবে তো? যদি পারো তাহলে আমি ওদের বিদায় করে দিচ্ছি। মনিরা কোনো কিছু বলল না, সোজা নিজের রুমে চলে গেল। রুমে বসে সে ভাবছে, পাপা তো কথাগুলো ঠিকই বলেছে, কিন্তু ওদেরকে আমার সহ্য হয় না। রাতে কবির চৌধুরী বাড়িতে সোফায় বসে টিভি দেখছে। তখন আকাশ দরজা খুলে পেছন দিয়ে বিনা শব্দে নিজের রুমের দিকে যেতে লাগলো। আকাশ, এদিকে আয়। ইস, কিভাবে বড় আব্বু, তুই তো অন্যদিকে ফিরেছিলে। আকাশ কবির চৌধুরীকে বড় আব্বু বলে ডাকে, কারণ তার আব্বু আছে, সেই শুধুমাত্র আকাশের আব্বু। ভুলে যাস না আমি তোর কে হয়, আর তোকে সেই ছোটবেলা থেকে আমি চিনি, তাই আমার সাথে চালাকিতে পেরে উঠবি না। আচ্ছা বলো, কি বলবা? অনেক টায়ার্ড আছি। ফৌজিয়ার বিয়ের ডেট চলে এসেছে, তাই 2-1 দিনের মধ্যে রহমত আর তোকে বাংলাদেশে যেতে হবে। সব কিছু গুছিয়ে নে। তুমি যেটা বলবা সেটাই হবে। আকাশ কখনো কবির চৌধুরীর কথার অবাধ্য হয় না। এখন যা, ফ্রেশ হয়ে খেতে আয়। ওকে বলে আকাশ চলে গেল। রুমে গিয়ে শাওয়ার নিয়ে বাইরে এসে ফোনটা হাতে নিল। ডাইনি নামে একটা নাম্বারে কল দিল। এটা ফৌজিয়া। আকাশ তাকে ডাইনি নামেই ডাকে, নিজের বোনের মতোই ভালোবাসে। ফৌজিয়া দেখতেও অনেক সুন্দর, অনেক ভদ্র, মনে কোনো অহংকার নেই। হ্যালো ভাইয়া। কিরে ডাইনি, কেমন আছোস? ভালোই। ভালোই তো থাকবি, কারণ আমাদের জ্বালিয়ে তোর তো হয়নি। এখন আমাদের ভোলা ভালা দুলাভাইটাকে শেষ করবি। বুঝেছি, তোর মার খেতে ইচ্ছে করছে তো কবে আসবি? পরশু। বল কি কি লাগবে আমার একমাত্র বোনটার? তুই চাই না, তুই আসলেই হবে। মামি, রিমন ওরা কোথায়? কাজে ব্যস্ত, আমি বসে বোর হচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। ওকে বাই বলে রেখে দিল। ওরা কেউ আকাশের প্রফেশন সম্পর্কে কিছু জানে না, মানে আকাশ যে গ্যাংস্টার এটা ওরা জানে না। ওরা সবাই জানে আকাশ একটা ভদ্র ছেলে যে কিনা ব্যবসা সামলাচ্ছে। পরদিন মনিরাকে আরমান আহমেদ ঘুম থেকে ডেকে তুললো। ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়ি নিয়ে কলেজে বেরিয়ে পড়লো। নিজের গাড়ি নিজেই চালাচ্ছে। কলেজে যাওয়ার জন্য মনিরা অনার্স প্রথম বর্ষের ছাত্রী, আর সাথে আছে বাপের দান করা কয়েকটা বডিগার্ড। কলেজে মন খারাপ করে বসে আছে, কারণ তার বেস্ট ফ্রেন্ডের বিয়ে কয়েকদিন পরে, আর সেটা হলো ফৌজিয়া। হঠাৎ কলেজের ভিপির ভাই রবিন মনিরার কাছে এসে বলল, হাই মনি, কেমন আছো? একে দেখলেই যেন মনিরার গা জ্বলে। সবসময় মেয়েদের শরীর টাচ করার ধান্দায় থাকে, তবুও মুখে হাসি এনে বলল, মার খেতে না চাইলে ফোন এখান থেকে। হে বেব, কি বলো এগুলা?
রবিন একটু কাছে আসায় মনিরা একটা থাপ্পড় মেরে, কুত্তার বাচ্চা, বলছি এখান থেকে চলে যেতে, তা না করে তুই আমার দিকে এগিয়ে এসেছিস। সাহস কত বড় তোর! বলে মিডিল পয়েন্টে লাথি মেরে দেয়। এয়ারপোর্টে কবির চৌধুরী, আকাশ আর রহমত মামা দাঁড়িয়ে আছে। রহমত, খেয়াল রেখো, আমার কলিজাকে তোমার সাথে পাঠাচ্ছি, জানো তো ও আমার দুনিয়া। আকাশ চুপচাপ এসব শুনছে। যার দুনিয়া হতে চেয়েছিল সেই তো ডোরে ঠেলে দিল। কিন্তু ইনি আকাশ কবির চৌধুরীকে জড়িয়ে ধরলো আর বলল, নো টেনশন বড় আব্বু, মামা আছে তো। কি বলো মামা? স্যার, আমি আছি তো, আমি থাকতে বাবুর কিছু হতে দেব না। আর নিজের খেয়াল রেখো, আর সময় মতো চলে আসবে, কেমন? আর গিয়ে ভদ্র ছেলে হয়ে থাকবি, ভুলে যাবি না ওটা কিন্তু তোর বাড়ি না। বিদায় নিয়ে প্লেনে উঠে পড়লো বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলাদেশে আসার পরে এয়ারপোর্টে আকাশের কাছে 3টা লাগেজ, আবার একটা ব্যাগ। বাবু, এত ব্যাগে কি কি রাখছস? তোমাকে কেন বলবো? মনে আছে তো, তুই এখন ভদ্র ছেলে। কথা বলতে বলতে বের হচ্ছে, এমন সময় একটা ছেলে ছুটে আসলো আকাশের দিকে। আকাশ আর রহমত মিয়া কথা বলতে বলতে বের হচ্ছে, এমন সময় একটা ছেলে ছুটে আসলো আকাশের দিকে। এসেই রহমত মিয়ার পায়ে হাত দিয়ে সালাম করলো। রহমত মিয়া তাকে পা থেকে তুলে জড়িয়ে ধরলো। কেমন আছো আব্বু? ভালো, তুই আর বাকি সবাই কেমন আছে? আমরা সবাই ভালো আছি। তো চল যাও যাক। কেউ একজন তো আমাকে ভুলেই গেছে। আকাশ একটু জোরে বলল। রিমন আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। রিমন ভাবুক হয়ে বলল, মামা আমি গেলাম, আমি আর যাব না। আকাশ মন খারাপের অ্যাক্টিং করে, আরে তুই চলে গেলে আমার মাথায় একটা চুল রাখবে না ওই ডাইনি, তাই তোকে আমার চুলের কসম, তুই যাস না, ফিরে আয়। আর কি বলে না জ্ঞানে, হ্যাঁ যেও না সাথীও, মজা করে হেসে বলল। আর আমি, তুই শুধরাবি না তাই না? আকাশ রিমনকে জড়িয়ে ধরে। আমি আর রিমন ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু। রাত 11টার রহমত মামার বাড়িটা অনেক বড় আছে, আর বিয়ে বলে সাজানো, দেখতে অনেক সুন্দর লাগছে। রিমন দরজার কলিং বেল দিচ্ছে। রিমনের আম্মু নুসরাত বেগম দরজা খুলে রহমত মামাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আরও অনেক কিছু বললাম, আমির সাথে কথা বলে নিলাম। আমরা আসার সময় খেয়ে এসেছিলাম, তাই না খেয়ে রুমে চলে গেলাম। হ্যাঁ, এই বাড়িতে আমার জন্য আলাদা রুম আছে। ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। সকালে আকাশ, আকাশ, অনেক বেলা হয়েছে, উঠ, কত কাজ পড়ে আছে, বিয়ে বাড়ি বলে কথা। আমি আড়ামোড়া করে উঠতেই ডাইনিটা লাফাতে লাফাতে আমার রুমে প্রবেশ করলো। এসেই আমার বিছানায় বসে পড়লো। নাও, শুরু হয়ে গেল। আকাশ, ফ্রেশ হয়ে নিচে আয়। বলে মামি চলে গেল। আমার জন্য কি এনেছিস? কিছু না, তুই তো বলেছিলি তোর কিছু চাই না। ও, নতুন বউটার মন খারাপ হয়ে গেল বুঝি। ওখানে লাল লাগেজটা তোর জন্য, যা দেখ কিছু পছন্দ হয় কিনা। আকাশ 3টা লাগেজ নিয়ে এসেছিল। লালটা ফৌজিয়ার, কালোটা বাড়ির সবার জন্য, আর সাদাটা নিজের বাবার জন্য, যে কিনা আকাশকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আকাশের বাংলাদেশে আসার 2টাই উদ্দেশ্য, ফৌজিয়ার বিয়ে, বাবাকে এক পলক দেখা। তোর বাংলাদেশে আসারই অপেক্ষায় ছিলাম এতদিন কবির চৌধুরী। তোর জন্য আমি আমার চাকরি হারিয়েছিলাম, জেলে যেতে হয়েছে তোর জন্য, তোকে আমি বাঁচতে দিব না। ডেভিলের মতো হেসে হাতের মধ্যে পিস্তল ঘুরিয়ে বলল জাবির। খবর নে কবির চৌধুরী সম্পর্কে। তার একটা কর্মীকে বলল, আকাশ সকাল থেকে কাজ করছে, এমন ভাবে আছে যে কেউই বুঝবে না সে একজন কোটিপতি। একটা টি শার্ট, একটা প্যান্ট আর একজোড়া স্যান্ডেল পরা দেখে মনে হচ্ছে না। কেমন মনে হচ্ছে আপনারাই ভেবে নিন। ফৌজিয়া বাইরে এসে উকি মারছে, আকাশ সেটা খেয়াল করেছে। সে আকাশের কাছে চলে আসলো আর বলল, ভাইয়া। আকাশের হাত ধরে করুণ লোকে তাকালো। আকাশ একটু হেসে বলল, বল কি লাগবে। আকাশ জানে ফৌজিয়ার এমন লোক মানে ওর কিছু চাই, কারণ নিজের বোন ভাবে তাকে, তাই তার সবকিছু জানা কর্তব্য। ইস, আমার যে কেন একটা বোন থাকলো না। শপিং মলে আসবে আজকে, আমিও যাব, প্লিজ কিছু কর। যেতেই হবে। মাথা নাড়িয়ে বলল, তুই যে কি মামা মামিকে কি বলবো এখন? না প্লিজ প্লিজ ভাই, তুই কত ভালো, কিউট কিউট সোনা ময়না টিয়া। এই থাম, ভাবতে দেগে। যা বাবা, কত কষ্ট করে বের হতে পারলাম। এখান থেকে ডান দিকে যা। ফৌজিয়া কথা বলছে আর আকাশ গাড়ি ড্রাইভ করছে। মল তো ওইদিকে না, তাহলে ওইদিকে কেন যাব? আমাকে চেঞ্জ করার টাইম দিস নাই। কেমন বাজে দেখাচ্ছে। ওরে আমার হনুমান ভাই, যেই না চেহারা
তাতে আবার বাজে। বেশি কথা না বলেও ওদিকে চল। মনিরা তাদের বাড়ির সামনে সেজেগুজে দাঁড়িয়ে আছে। ফৌজিয়া ওকে নিতে আসবে বলে। কালো গ্রাউন্ডের সাথে হালকা মেকআপ, জাস্ট ওয়াও। আজ যেন সে পরীদের সাথে কম্পিটিশন করে তাদের হারিয়ে দিতে পারবে। আকাশ গাড়ি চালাচ্ছে, হঠাৎ তার চোখ গেল একটা গেটের সামনে দাঁড়িয়ে থাকা পরীর দিকে, থুকু মেয়ের দিকে। ওকে দেখে যেন আকাশের পুরো দুনিয়া থমকে গেল। স্লো মোশনে মেয়েটির চুল উড়ে মুখে চলে এলো। মেয়েটির কানের কাছে চুল গোজাটা জাস্ট ক্রাশ। আকাশের হৃস্পন্দন যেন এতটাই বেড়ে গেছে যেন ভিতরে কেউ ঢোল পিটাচ্ছে। হঠাৎ আকাশ মেয়েটির থেকে চোখ ফিরিয়ে নিয়ে নিজেকেই বলতে থাকে, কন্ট্রোল আকাশ, কন্ট্রোল। এসবে মোহিত হলে চলবে না, তোকে যে তোর বড় আব্বুর কথা শুনতে হবে। বলে আবার মেয়েটার দিকে তাকালো। যাই হোক, মেয়েটা অনেক সুন্দর। ভাই এখানে দাঁড়াও। ফৌজিয়া মেয়েটির পাশে আসায়, আয় উঠে আয়। মেয়েটা মনিরাকে বলল। মনিরা একবার আকাশের দিকে তাকালো ভালো করে। তোকে আমি কতবার বলবো যে এসব ছোট লোক চাকর বাকর নিয়ে আমার সাথে দেখা করতে আসবি না? মনি কি বলছিস এসব? আকাশ এত সময় মেয়েটির সম্পর্কে যা ভেবেছিল এক মুহূর্তে সব পানিতে ধুয়ে গেল। এখন আকাশের চোখে মেয়েটি সুন্দরী নয়, বরং অহংকারী। তোকে আমি বারবার বলেছি ড্রাইভার না নিয়ে আসতে, এনেছিস ভালো কথা। ওর কাপড় চোপড় দেখেছিস? কত দিন পরিষ্কার করে না, মনে হচ্ছে কোনো ফকির। মনিরা গাড়িতে না উঠে গাড়ির বাইরে দাঁড়িয়ে কথাগুলো বলছে। আকাশের হাসি পেল কথাগুলো শুনে, আবার রাগও হচ্ছে। ননি তুই কিন্তু বেশি বলছিস। ও আমার ভাই আকাশ, তোকে বলেছিলাম 2 ভাই বিজনেসম্যান। আর রইল কাপড়, ও কাজ করছিল, আমি ওকে ধরে নিয়ে এসেছি। ফৌজিয়া কড়া গলায় বলল এগুলো। এবার মনিরা আকাশের দিকে সে এক নজরে সামনের দিকে তাকিয়ে আছে। সরি, আসলে আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। আকাশ কিছু বলছে না, এক স্টাইলে সামনের দিকে তাকিয়ে আছে। চোখ দুটি রাগে লাল হয়ে গেছে। সরি বললাম তো। আরে কিছু তো বলুন। আকাশ এবার মনিরার দিকে ফিরল, চোখে রাগ স্পষ্ট, কিন্তু মুখে হাসি এনে বলল, সরি ম্যাডাম জি, আমি অহংকারীদের সাথে কথা বলি না। আকাশ, ফৌজিয়া আর মনিরা তিনজনই মলে পৌঁছে গেল। পথে মনিরা অনেকবার আকাশের দিকে তাকালো, আকাশ একবারও তার দিকে ফিরে তাকায়নি, কারণ আকাশ অহংকারীদের সহ্য করতে পারে না। তোরা যা, আমি আসছি। তা হবে না, চল আমাদের সাথে। বলে হাত ধরে টেনে নিয়ে গেল ফৌজিয়া। মনিরার এখন অনেক রাগ হচ্ছে যে আকাশ তার দিকে একবারও তাকাচ্ছে না, ভাব নিচ্ছে। তার ভাব দেখার টাইম এখন মনিরার নাই। কিছু দূর যেতেই অব্র চলে আসলো। আকাশ তাকে আগে থেকে চিনে। আসলে ফৌজিয়া বিয়ে যখন ঠিক করা হচ্ছিল তখন আকাশ বাংলাদেশে ছিল, আর আকাশ ফৌজিয়ার ছোট। দুলা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আছি ভালোই। তা তোমার এই অবস্থা কেন? আকাশ রাগী চোখে ফৌজিয়ার দিকে তাকিয়ে বলল, সব দোষ এই ডাইনিটার। ওর নাকি আর বলতে পারলো না ফৌজিয়া। আকাশের মুখ হাত দিয়ে চেপে ধরলো। আরে আরে কি করছো, ওকে বলতে দাও। এত কিছু শুনতে হবে না, চল যেটা করতে এসেছি সেটা করি। কড়া গলায় বলল ফৌজিয়া। ওরা তিনজন সামনে, আমি একটু পেছনে। দুলা ভাই এখন থেকে এই শাসন, অন্য দিনগুলো তো বাদই দিলাম। ভেবে নিন ডাইনিটাকে কি রাখবেন, নাকি নিজে ডাইনির জামাই হয়ে যাবেন। তবে রে হারামি, তুই দাঁড়া। বলে আকাশের দিকে ছুটে আসতে লাগলো। আমি তোমাদের ডাইনিটাকে নিজের কাছে রাখতে চাই, অনেক আপন করে। একে অন্যের চোখের দিকে তাকিয়ে আছে। আকাশ আস্তে করে ওদের কাছে চলে গেল আর বলল, ও মা গো, টুরু লাভ। আকাশ আর অভ্র একটু দূরে বসে আছে, আর ফৌজিয়া আর মনিরা কেনাকাটা করছে। বুঝি না আপু, মেয়েদের এত কেনাকাটা করতে কেন লাগে? আচ্ছা তুই তো বলেছিলি ওটা তোর ভাই, কিন্তু কেমন ভাই? ফৌজিয়া হালকা হেসে উত্তর দিল, আমার ভাই মানে আমার ভাই। তোর সাথে কথা বলাই বেকার। আচ্ছা এগুলো কার জন্য কিনছিস? চল তোকে একটা জিনিস দেখাই। ভাই এখানকার সব থেকে কম দামের টি শার্ট দেন তো। দোকানে একটা টি শার্ট বের করে দিল, যেটা দেখলে কেউ পছন্দ করবে না। ফৌজিয়া সেটা হাতে নিয়ে বলল, তুই জানতে চাইছিস না কেমন ভাই? ওরা আকাশদের সামনে চলে গেল। ফৌজিয়া টি শার্টটা আকাশের সামনে ধরে বলল, ভাই এটা কেমন? আকাশ টি শার্টের দিকে না তাকিয়ে ফৌজিয়ার দিকে তাকালো আর বলল, এটা তোর পছন্দ হয়েছে? ফৌজিয়া মাথা নাড়ালো। তাহলে অনেক সুন্দর। আকাশ মুখে হাসি এনে বলল, যা এটা ট্রাই করে আয়, আমাকে দেখা। আচ্ছা ওয়েট কর। আকাশ ওটা নিয়ে ট্রায়াল রুমে চলে গেল। অভ্র ফৌজিয়ার দিকে তাকিয়ে আছে। দেখেছিস কেমন ভাই আমার?
হয়তো আপন না, তবে আপনের থেকেও আপন, যে আমার জন্য, আমার মুখের হাসির জন্য সব করতে পারে। অব্র এবার বুঝতে পারছে কি হচ্ছিল এখানে। আকাশ ওটা গায়ে দিয়ে বের হয়ে বলল, কেমন? ছি, কি বাজে দেখা যাচ্ছে। এক্ষুনি খোল। কি বলিস বাজে? মানে তোর না পছন্দ হয়েছিল? আকাশ ফৌজিয়াকে বকছে, আর ফৌজিয়া আকাশের বকা দেখে হাসছে। মনিরাও আকাশের দিকে এক নজরে তাকিয়ে আছে, বিশেষ করে আকাশের চোখের দিকে, যেন তার চোখে কিছু বলছে। এই প্রথম যেন কোনো ছেলেকে এত ভালো করে দেখছে। মনিরার লাইফে ছেলে বলতে তার বাবাই। আকাশের নাক সিটকিয়ে কথা বলা দেখে মনিরা নিজের অজান্তেই হো হো করে হেসে উঠল। মনিরার হাসির শব্দ শুনে আকাশের বলতি বন্ধ হয়ে গেল। আকাশ এক পলক মনিরার দিকে তাকিয়ে চোখ নিচু করে নিল, মনে মনে বলতে লাগলো, না না তাকাবি না, না তাকাস না। বেহায়া চোখ তার কথা কানে তোলেনি। আকাশ মনিরার সেই মুক্তঝরা হাসি দেখছে। এটা কি হলো? আকাশ আশেপাশে তাকাচ্ছে, সবকিছু থমকে গেছে, শুধু মনিরা বাদে। সে হাসতেই আছে। আকাশ ফৌজিয়া বাড়িতে ফিরে এলো, মনিরাও আছে সাথে। কিন্তু এসে যা দেখে সেটা দেখে মাথায় রক্ত উঠে যায়। রহমত মামা বাড়িটা অনেক বড়, বাড়ির সামনে অনেক জায়গা, সামনে গেট। আকাশের গেট দিয়ে ঢোকার সময় আশেপাশে তাকিয়ে দেখে সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে। আকাশ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে ছুটে গেল। ফৌজিয়া আর মনিরা সাথে আছে। পরে যেটা দেখলো সেটা আকাশ আশা করেনি। সবাই এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে আছে, বাড়ির মধ্যে সবকিছু ভাঙাচোরা, আর মামি অজ্ঞান হয়ে আছে। মামার চুলগুলো এলোমেলো করা, রিমনে গাল দিয়ে রক্ত বের হচ্ছে। আমি ওদের মাঝে চলে গেলাম। রিমন, কি হয়েছে? কে করেছে এসব? কড়া গলায় বলল আকাশ, চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে আকাশের। আকাশের এমন অবস্থা দেখে রহমত মামা আকাশের কাছে চলে আসে। বাবু, তোরা কখন এলি? এখানে তো কিছুই হয়নি। না, মামার চোখে স্পষ্ট পানি দেখা যাচ্ছে। সাব্বিরও ফৌজিয়াকে পছন্দ করত, আর আজকে ওকে তুলে নিয়ে যেতে এসেছিল। ওই করছে এসব, মাকে চর মেরেছে, ফলে সে অজ্ঞান হয়ে গেছে। আমাকে মারছিল, তখন বাবা ঠেকাতে আসলে বাবাকে বল ফেলে দেয়। চল আমার সাথে, বলে রিমনের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মামা বলে, আকাশ, তুই কিন্তু তোর বাবাকে কথা দিয়েছিস, সেটা ভুলে যাস না। কথা দিয়েছি ভদ্র থাকার, তাই বলে আমার মাকে যে মারবে, যে আমার বাবার সামনে মামাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে আর আমার ভাইকে মেরে রক্তাক্ত করবে, আর আমি কি সেটা দেখেই যাব? কিছু করব না, এমনটা আমি পারবো না। আর এমন শিক্ষা তো তোমরা তো আমাকে দাওনি। বলে রিমনের হাত ধরে বেরিয়ে গেল আকাশ। না, আমাকে বড় সাহেবকে জানাতে হবে, এক্ষুনি জানাতে হবে। বলে ফোন বের করে দুবাইতে কল দিল সে। কবির চৌধুরী বসে বসে চা খাচ্ছে আর টিভিতে খবর দেখছে। এমন সময় তার কল এলো। বড় রহমত স্যার, বাবু কিন্তু এখনই কোনো এক অঘটন ঘটাতে চলেছে। বলে একটু আগের ঘটে যাওয়া সবকিছু খুলে বলল। আমার ছেলে কোনোদিন ভুল সিদ্ধান্ত নিতে পারে না, ওদের সাথে এমনটা হওয়া উচিত। আকাশের জায়গায় আমি হলেও একই কাজ করতাম। রহমত কিছু বলছে না, কি বলবে বলার কিছু নাই। এটা নিয়ে বিয়েতে কোনো সমস্যা হবে না, আমি কথা দিলাম। বাই বলে কল কেটে দিল কবির। মনিরা কিছুটা বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, তবে তাকে বেশ ভাবাচ্ছে আকাশের কর্মকাণ্ডগুলো। রহমত মিয়া মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। বাবাকে এমন ভাবে বসতে দেখে ফৌজিয়া দৌড়ে বাবার কাছে চলে গেল। এর জন্য চিন্তা হচ্ছে বুঝি? দেখো, ওদের কিছু হবে না। রহমত মিয়া ফৌজিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা তো হচ্ছে, তবে আকাশের জন্য না, ওই বখাটেদের জন্য। না জানি তাদের আজ কি হয়। আকাশকে নিয়ে সাব্বিরদের আড্ডাখানায় আসলো। সাব্বিরের সাথে আরো 10 জনের মতো লোক আছে। এটা দেখে রিমন বলল, আরে বেটা, তুই শুধু ভাব ওরা তোর মা বাবার সাথে কি করছে, তারপর বল এদের কি ছেড়ে দেওয়া যায়? না, এদের তো কঠিন শাস্তি হওয়া উচিত, আর যেটা এখন আমি এদের দিব। রাগে গজগজ করতে বলল রিমন। রিমন রাগ নিয়ে সাব্বিরদের সামনে চলে গেল। আকাশ পেছনে আসছে একটু দূরে। রিমনকে দেখে সাব্বির বলল, আরে শালাবাবু, যে কি করে আসলে এখানে? একটু আগে খাবারগুলো খেয়ে কি পেট ভরেনি যে আবার খেতে চলে এলে? বসা থেকে উঠে রিমনের কাছে চলে এলো। প্রতিশোধ নিতে, তোকে মেরে প্রতিশোধ নিতে এসেছি। রেগে বলল কথাটা। ওলে আমার শালাবাবু রাগ। ওই তোরা কি দেখছিস? তা শালাবাবু মারবাবুজি? আচ্ছা মারো, নাও মারো। রিমন চোখ বন্ধ করে দিল একটা চড়, কিন্তু তার হাত কিছুতেই টাচ করেনি। তবুও দুম করে শব্দ হলো, তাই সে চোখ খুলে দেখে সাব্বির নিচে পড়ে আছে, গাল কেটে রক্ত বের হচ্ছে। আরে ভাই, এক চোরে কাট করে দিলি। আকাশ রিমনের হাত ধরে বলল,
হঠাৎ করে একজন হাতে লাঠি নিয়ে আকাশদের দিকে ছুটে আসতে লাগলো। রিমন এটা দেখে চোখ বন্ধ করে নেয়, আর আকাশ ওই লোকটার বুকে লাথি মেরে দেয়। আকাশ ওদের যেমন ভাবে মারছে যেন আকাশ কোনো ক্ষুধার্ত বাঘ, আর বাকি সবাই তারই শিকার। রিমন এটা দেখে যেন আকাশ থেকে পড়লো। একে একে সবাইকে মারলো সে, তবে জানে মারেনি। হাত পা ভেঙে দিয়েছে। সাব্বির এক কোণায় গুটি মেরে পড়ে আছে। দেখ, তুই এটা ঠিক করলি না, আমাদের গায়ে হাত দিছস। সাব্বির আঙুল নাচিয়ে বলছে। আকাশের রাগ মাথায় আবারও আঙুল নাচাচ্ছে। আকাশ এবার নিজের মাথা চুলকিয়ে বলল, হাত না, তোর এমন কিছু করবো যাতে তোর হাতের কথা সবসময় মনে পড়ে। বলে আকাশ সাব্বিরের বাম হাত ধরে আর সব কয়টা আঙুল ভেঙে দেয়। এবার নে, হাতের কথা খুব মনে পড়বে। সাব্বির যন্ত্রণায় ছটফট করছে। বাম হাতের 4টা আঙুল ভাঙা, আর আকাশ বাইরে এসে গাড়িতে উঠল। আচ্ছা, এটা কি ঠিক হলো? মানে আমার তুই যেটা করলি? দেখ, যেটা তোর করার কথা সেটা আমাকে করতে হলো, তাই কোনো কথা বলবি না, চুপ। আর বাড়িতে এসব কিছু বলার দরকার নেই, কেমন? কিন্তু ওদের কি হবে? কি আর হবে, হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্স আসতে বল এখানে। রহমত মামা মাথায় হাত দিয়ে বসে আছে সোফায়। মামি জ্ঞান ফিরেছে। কিছুক্ষণ আগে ফৌজিয়া তার পাশে বসে আছে, মনিরাও পাশে বসে আছে। সবাই অপেক্ষা করছে রিমনরা কখন আসবে। গাড়ি পার্ক করছে, তাই রিমন আগে ঘরে প্রবেশ করলো। রিমনকে দেখে মামি ছুটে রিমনকে জড়িয়ে ধরে। কিছু হয়নি তো? তোর মাথায় হাত দিয়ে বলল, ইস কতখানি কেটে গেছে। আম্মু, আমি ঠিক আছি, এত চিন্তা করো না। তখন আকাশ আসলো। রহমত মিয়া আকাশকে বলল, কেমন আছো? আকাশ উত্তরে শুধু হাসলো। রহমত মিয়া মনে মনে, যাক, তাহলে কেউ মরেনি। এখনই যদি আকাশ উত্তরে বলতো যে খুব ভালো আছে, তাহলে ওরা সবাই বৃন্দাবনে পাড়ি দিয়েছে। মনিরা চোখ ছোট ছোট করে এদের দুজনকে দেখছে আর ভাবছে, কিছু তো আছে যা সবাই বুঝতে পারছে না, তবে আমি জেনেই ছাড়বো মিস্টার অ্যাটিটিউড। রাতে খাবার টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছে। মনিরাও আছে। ও নাকি বিয়ের একদিন এখানেই থাকবে। আকাশের সামনে চেয়ারে বসে আছে সে, খাচ্ছে আর আকাশকে পর্যবেক্ষণ করছে। আকাশ, কালকে ফৌজিয়ার গায়ে হলুদ, অনেক কাজ, তাই তাড়াতাড়ি উঠবি বলে দিলাম। তবে তুমি না ডাকলে উঠবো না। আচ্ছা বাবা, ডেকে দিব। হেসে মামি বলল। এখানে কেমন করে সন্দেহের চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। এটা আকাশ অনেক আগে থেকেই খেয়াল করছে, আর না পেরে আস্তে বলে উঠল, নিচের দিকে তাকিয়ে খা, আমার দিকে কি? রুমে আকাশ শুয়ে আছে, ঘুমাবে এমন সময় একটা ফোন এলো। এটা আকাশের খবরের। হ্যাঁ বল। স্যার, বিজনেসম্যান আরমান আহমেদ সে আপনার বাবাকে বড় আব্বু নাকি কিন্তু আসলটা হুমকি দিচ্ছে তারপর থেকে সরে যেতে। আপনার বাবার জন্য নাকি তার বিজনেসের লস হচ্ছে। এখানে আকাশ আপনার বাবার কথা বলা হয়েছে। আকাশ একটু ভেবে বলল, আরমান আহমেদের সব খবর বায়োডাটা আমার চাই, কাল সকালের মধ্যেই, কথাটা যেন মনে থাকে। পরের দিন বিয়ে বাড়ি, অনেক মানুষ, কিন্তু সবাই সবার কাজে ব্যস্ত। বাড়িটা আজ অনেক সুন্দর লাগছে, ভেতর থেকেও বাইরে থেকেও। কেননা আজ বাড়ির একমাত্র মেয়ের গায়ে হলুদ। কত আত্মীয় স্বজন এসেছে দূর দূরান্ত থেকে। তবে একটা কথা ভেবে রহমত মিয়া চোখ দিয়ে পানি পড়ছে। সেটা হলো তার কলিজার টুকরা কালকে তার থেকে অনেক দূরে চলে যাবে। তাই মনমরা হয়ে ড্রয়িং রুমে সোফায় বসে আছে। মামিও আজ অনেক ব্যস্ত, সবাই পার করছে। তিনি তার স্বামীকে এমনভাবে দেখে তার কাছে এগিয়ে যায়, কাঁধে হাত রাখে। এটাই নিয়ম, মেয়েদের জন্য তার স্বামীর বাড়িটাই আসল বাড়ি, আর আমাদের মেয়ে তো দূরে কোথাও যাচ্ছে না। তবুও মন মানছে না। দেখেন, আপনি এই বাড়ির কর্তা, আর আপনি যদি এমন করেন তাহলে আমরা কি করব? ফৌজিয়া কি করবে ভেবেছেন? আমি ঠিক আছি, তুমি যাও, ওদিকটা দেখো। এই যা, আকাশ ওকে ঢাকতে মনে নেই, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। যাই আমি, তুমি প্যান্ডেলের দিকটা দেখো। বলে যেতে লাগলো রহমত মামা। মামির হাত ধরে বলে, আজ 9 তারিখ, আকাশ ওখানে যাচ্ছে। এটা শুনে মামি সোফায় বসে পড়লো, চোখে হালকা হালকা পানি ভিড় জমেছে। ওগো, আমাদের ছেলেটার মনে অনেক কষ্ট, তাই না? জানো, ওর জন্য আমারও কষ্ট হয়। ভাবি, কেন আমার আপন ছেলে হলো না, কেন ওর সাথেই এমন হলো। রহমত মামা মামির মাথা নিজের কাঁধে নিয়ে বলল, আল্লাহ আকাশের ভাগ্যটা এমন করে লিখেছে, তাই হয়তো। আঙ্কেল, 9 তারিখে কি আকাশে কি হয়েছে? পেছন থেকে মনিরা বলে উঠল। মামা মামি দুজন পিছনে ফিরে দেখে মনিরা জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চেয়ে আছে। আরে মণিমা, কখন উঠলা?
কিছু লাগবে তোমার? না আন্টি, কিছু লাগবে না আমার। কিন্তু মাত্র আপনারা কিছু বলছিলেন 9 তারিখ। আকাশ কি বলছিলেন এসব? না মা, এসব কিছু না। তুমি কিছু খেয়ে নাও, অনেক বেলা হয়েছে। তুমি ওকে কিছু খেতে দাও। বলে সেখান থেকে চলে গেলেন রহমত মামা। মনি, আসো আমার সাথে। আন্টি, ফৌজি আমাকে ডাকছিল, আমি কি আগে শোনা আসি? মামার যাওয়ার দিকে এক পলক তাকিয়ে সেখানে ছুটে চলে গেল। মামার যাওয়ার দিকে এক পলক তাকিয়ে সেখানে ছুটে চলে গেলাম। ফৌজিয়া, আয় ফৌজিয়া, হারামি কই তুই? ফৌজিয়ার রুমে গিয়ে চিৎকার করছে মনিরা। ফৌজিয়া ওয়াশরুম থেকে দৌড়ে বের হলো। এমন গরুর মতো হাম্মা হাম্মা করছিস কেন? বাদ দে সব কিছু, আগে বল আকাশ কোথায়? ফৌজিয়া মনিরার কাছে এসে বলল, আমার ভাইকে খোঁজ করছিস কেন? কি সামথিং সামথিং নাকি? হো হো করে হেসে বলল ফৌজিয়া। হারামি, মার খাবি নাকি বলবি? চোখ গোল গোল করে মনিরা বলল, কোথায় আবার? দেখ কোথাও কোন কাজে হয়তো কাজ করছে। না, ও নাকি বাড়িতে নাই। আঙ্কেল আন্টিকে বললো আজ 9 তারিখ, ও নাকি কোথায় গেছে। 9 তারিখের কথা শুনে ফৌজিয়ার মুখের হাসি চলে গেল। সে বিছানায় বসে পড়ল। সবাই এত ব্যস্ত যে আজকের ডেটটা কারো মনে নেই। কি হলো তোর? আর বল কোথায় গেছো? আর আজকে কি? আজকে এই দিনে ওর মা ওকে একা করে চলে গিয়েছিল না ফেরার দেশে। মনিরারও কেন জানি এটা শুনে একটু দুঃখ লাগলো। জানিস, শুনেছিলাম ওর নাকি একটা সুখী পরিবার ছিল, কিন্তু ওর ভাগ্যটাই খারাপ। ওর মায়ের ক্যান্সার ধরা পড়ে, তাতে মা মারা যায়। অনেক চিকিৎসা করিয়েও বাঁচাতে পারেনি। তখন আকাশের বয়স 10 বছর। পরে ওর বাবা নাকি আরেকটা বিয়েও করে। থেমে গেল ফৌজিয়া, তার চোখে পানি ভিড় করেছে। কি হলো? থামলি কেন? বল না, তারপর কি হয়েছে? মনিরা হালকা ইমোশনাল হয়ে জিজ্ঞাসা করলো। বলেছি না, ওর ভাগ্য অনেক খারাপ। ওর একটা বিয়ে করে, কয়দিন ভালো থাকলে পরে শুরু হয়ে যায় সৎমার অত্যাচার। ঠিক মতো খেতে দিত না, ঘরের সব কাজ করতো, আর দিন শেষে মিথ্যা বলে ওর বাবার কাছ থেকে মার। ওর এই অসহ্য যন্ত্রণা সহ্য করেছে আকাশ। হঠাৎ একদিন আকাশ দেখে তার সৎমার ভাইকে অনেক টাকা দিচ্ছে, আর আকাশের সৎমা ও আকাশকে দেখে ফেলে। আকাশ রাতে ওর বাবা বাড়িতে আসলে আকাশের সম্পর্কে অনেক বাজে কথা বলিয়ে বানিয়ে বলে, আর বলে আকাশ নাকি তার গায়ে হাত তুলেছে। অনেকগুলো দাগ দেখায়, যতগুলো সে নিজে করেছিল। এসব দেখে আকাশের বাবা আকাশকে প্রচুর মারে, মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ফৌজিয়া মনিরার দিকে তাকিয়ে দেখে মনিরার চোখে পানি। ফৌজিয়া নিজের চোখের পানি মুছে বলল, বা তোর চোখে পানি? এটা তো অবিশ্বাস্য। একটা মানুষ এত পেশান হয় কি করে? সে তো মেয়ে, মায়ের জাত। তাহলে একটা ছোট বাচ্চার সাথে এমনটা কি করে করতে পারলো? তুই এটা বলছিস? আগে নিজেকে শুধরা, পরে অন্যকে বলিস। কম অত্যাচার করিস না, মানুষদের মানুষ বলে মনে করিস না। যাই হোক, সেটা তোর ব্যাপার। কিন্তু মনিরা ফৌজিয়ার দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। তোকে যে আমি আকাশের স্ত্রী বললাম, এটা যেন ও জানতে না পারে, প্লিজ। মনিরা মাথা নাড়িয়ে বসা থেকে উঠে চলে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে মনিরা পেছনে ফিরে বলল, ফৌজিয়া। ফৌজিয়া মনিরার দিকে তাকায়। আমি অনেক খারাপ, তাই না রে? মনিরার চোখে স্পষ্ট পানি দেখা যাচ্ছে। ফৌজিয়া মুস্কি হেসে বলল, এটা তুই নিজেকেই জিজ্ঞাসা কর। সকাল 11টা বাজে। আকাশ গেট দিয়ে হেঁটে প্রবেশ করছে। চোখ দুটি লাল হয়ে আছে। যত কষ্ট হোক না কেন, ছেলেরা খুব সহজে কাঁদে না, তবে সেটা যদি মায়ের ব্যাপার হয় তাহলে চোখ বাঁধা মানে না। ঠিক এমনটাই হয়েছে আকাশের। আকাশের শর্ট প্যান্টে কাদা লাগানো। আকাশের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার মনের অবস্থা কেমন। বাড়ির ভিতরে প্রবেশ করে আকাশ। মামি আকাশের চেহারা দেখে ভয় পেয়ে যায়। মামি সোফায় বসে আছে। আকাশ ফ্লোরে বসে মামির কোলে মাথা রেখে বিনা শব্দে চোখের পানি ফেলছে। ফৌজিয়া মনিরা পাশেই দাঁড়িয়ে আছে। তবে মনিরার কেমন যেন লাগছে আকাশের চোখে পানি দেখে। যখন থেকে আকাশের সম্পর্কে সবকিছু জেনেছে তখন থেকে সে আকাশের কথা ভেবেই যাচ্ছে। তবে এখন আকাশের চোখে পানি দেখে যেন তারও কষ্ট হচ্ছে। বুকের ভেতর যেন এক যুদ্ধ চলছে তার। তাতেই সবকিছু ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তার ভেতরটা। কিন্তু কেন এমন হচ্ছে তার? মামি আকাশের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে। আকাশ, নিজেকে সামলা। তুই না আমার ভালো ছেলে, আর ভালো ছেলেরা কাঁদে না। আকাশ মামির কোলে মাথা রেখেই আমতা আমতা করে বলল, জানো মামি, উনি আজকে আম্মুর কাছে এসেছিল।
আজ ফৌজিয়ার বিয়ে। এই দিনটা অনেক কষ্টের হয়। যাদের মেয়ে আছে তাদের কলিজার টুকরা বাড়ি থেকে চলে যায়। সব থেকে কষ্ট পায় বাবারা, কারণ প্রতিটা মেয়ে তার বাবার পৃথিবী, বাবার রাজকন্যা। আকাশ নিজেকে সামলে নিয়ে সবাইকে সাহায্য করছে। মামি আকাশকে চোখে চোখে রাখছে সব সময়। কালকে যখন আকাশ বাড়িতে এসেছে ওই কথা বলছিল, তখন চারদিক নিস্তব্ধ হয়ে গেছিল। মনিরা সবার মুখের দিকে তাকিয়ে দেখছে। সে বুঝতে পারছে না সবাই এই কথাটা শুনে চুপ হয়ে গেল কেন। তখন রহমত মিয়া এগিয়ে এসে বলল, তুই কি সত্যি বলছিস ওটা রায়হান খানি ছিল? আকাশ ছলছল চোখে রহমত মামার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। রহমত মিয়া আকাশের পাশে বসে পড়ল আর আকাশের এক গালে হাত রেখে বলল, সে আসতেই পারে, কারণ তোর মা ওনার প্রথম স্ত্রী আর ওনার ওখানে যাওয়া স্বাভাবিক। আকাশের মাথায় একটাই চিন্তা, এত বছর পর কি করে কেন এলেন উনি আমার আম্মুর কাছে? কিছুক্ষণ পরে মামি আকাশকে তার রুমে নিয়ে যায়। মনিরা এবার বুঝতে পারছে কেন সবাই চুপ হয়ে গেছিল। তবে তার মন আকাশ সম্পর্কে জানতে চাচ্ছে, কৌতূহল জাগছে। আকাশ রুমে গিয়ে বিছানায় বসে পড়ে। এটা দেখে মামি বলে, যা গোসল করে আয়, আমি তোর জন্য খাবার আনছি। আকাশ লক্ষ্মী ছেলের মতো গোসল করে বের হয়ে দেখে মামি খাবার নিয়ে বসে আছে। নে খেয়ে নে। আকাশ মামির কাছে গিয়ে মামির মুখের দিকে তাকিয়ে রইল। মামি আম্মু যদি বেঁচে থাকতো তাহলে কি তোর মতো করে আদর করতো? সব মারাই এমন হয়। আকাশ এটা শুনে কল্পনা করতে লাগলো, তার সৎ মা তাকে গরম চামচ দিয়ে মেরেছিল, চর মেরেছিল, লাঠি দিয়ে মেরেছিল, বাথরুমে একা বসে বসে মা মা বলে কেঁদেছিল। নেহা কর। মামি আকাশের মুখের সামনে খাবার নিয়ে বলল। আকাশের চোখে আবার পানি ভিড় করেছে। মামির দিকে তাকিয়ে আকাশ খেয়ে নিল। খাওয়া শেষে মামি বলল, এখন রেস্ট নে, নিচে যাওয়ার দরকার নেই। আকাশ চল, গেটের কাছে টাকা ঝাড়তে হবে দুলা ভাইয়ের কাছ থেকে। আকাশ একটু হেসে বলল, টাকা দিয়ে কি করবি? আমাকে বল কত লাগবে, আমি দিয়ে দিচ্ছি। মিস্টার। মনিরা পেছন থেকে বলল, এটা একটা মজা, বিয়ের একটা নিয়ম বলতে পারেন। শুধুমাত্র টাকার জন্য এসব করা হয় না মনিরা। টাকার গরম দেখায় মনে মনে। আকাশ মনিরার দিকে এক পলক তাকিয়ে রিমনকে বলল, চল। মনিরাকে রেখে ওরা চলে গেল। মনিরা ওদের যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে, রাগ হচ্ছে তার। আরে এটা কি হলো আমাকে রেখে? মিস্টার অ্যাটিটিউড, তোকে একবার বাগে পাই, তারপর দেখাবো মজা। নিজের দিকে একবার তাকালো মনিরা। একটা ডিজাইন করা কালো লেহেঙ্গা পরেছে সে, হালকা মেকআপ আর গহনায় পরি লাগছে। কপালে একটা ছোট্ট কালো টিপ, আর তাতেই তাকে অসাধারণ লাগছে। যে কোনো ছেলে তার দিকে তাকিয়ে তাকে গিলে খাবে। মনিরা আশেপাশে তাকিয়ে দেখলো অনেকেই তার দিকে তাকিয়ে আছে। তাহলে ওই হারামিটা কেন তাকালো না? এই না, এসব আমি কি ভাবছি? ও টাকাক আর না টাকাক তাতে আমার কি? ওই মিস ইগো, ভাবা শেষ হলে এবার আসুন নাকি আপনাকে আনতে রকেট পাঠাবো। আকাশ একটু দূর থেকে বলল মনিরাকে। এটা শুনে মনিরা একটু অবাক হয়। ওই ইগো মানে কি? এক দৌড়ে আকাশের কাছে এসে আকাশ কিছু না বলে হাঁটতে লাগলো। এটা দেখে মনিরার শরীর রাগে জ্বলে যাচ্ছে। গেটে বরকে অনেক প্রশ্ন করা হচ্ছে। বেচারা অভ্র বাসের ওপর বাস খাচ্ছে। অবশেষে বিয়েটা হয়ে গেল। অভ্র তার পরিবার সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে, কিন্তু হঠাৎ এমন কিছু হলো যা আকাশ আশা করেনি। অভ্র একজনকে পরিচয় করিয়ে দিচ্ছে। ইনি হলো আমার ফুফি জানহার বেগম, আর ইনি আমার ফুফা রায়হান খান। আমরা যাদের এড়িয়ে চলতে চাই, যাদের সামনে পড়তে চাই না, তাদের সাথে বারবার দেখা হয়ে যায়। উপস্থিত সবাই খুশি হলেও আকাশ মুখে হাসিটা ধরে রাখতে পারছে না, কারণ অভ্র যাদের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তারা হলো আকাশের বাবা ও সৎ মা। আকাশ ওদের দেখে বুকের ভেতর কেমন জানি করে উঠল। চোখের সামনে ভাসতে লাগলো সে অত্যাচারগুলি যেগুলো ওরা আকাশের সাথে করেছিল। আকাশ আর সহ্য করতে পারলো না, সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে লাগলো। আকাশ তাড়াহুড়ো করে যাওয়ার সময় মনিরার গায়ে হালকা টাচ লাগে, তাই সে আকাশের দিকে তাকিয়ে দেখে সে মুখে হাত দিয়ে তাড়াতাড়ি কোথাও যাচ্ছে। তাই মনিরাও আকাশের পেছনে যেতে লাগে, কিন্তু আকাশের ভাগ্য খারাপ, শেষ রক্ষা আকাশের হলো না। দরজার কাছে যেতেই আকাশ দেখে কবির চৌধুরী বডিগার্ডদের বাহিরে দাঁড় করিয়ে ভেতরে আসছে। তাকে দেখে আকাশ পেছনে ফিরে তাড়াতাড়ি করে চোখ মুছে নেয়। মোছা শেষে মাথা উঁচু করে দেখে মনিরা তার দিকে তাকিয়ে আছে। সে আকাশকে চোখ মুছতে দেখে ফেলেছে। আকাশ তেমন গুরুত্ব দিল না, দৌড়ে কবির চৌধুরীকে জড়িয়ে ধরলো। এদিকে মনিরা ভাবছে এখন কেন আকাশের চোখে পানি এলো, কি এমন হয়েছে, কুছ তো গাড়বার হে। মাই বয়, কেমন আছো? বড় আব্বু, অনেক ভালো আছি।
কবির চৌধুরী আকাশকে ছাড়িয়ে মুখের দিকে ভালো করে তাকালো। তোকে কতবার বলবো আমাকে মিথ্যা বলবি না? বল এখন কি হয়েছে? আকাশের চোখের দিকে তাকিয়ে আকাশ কিছু সময় চুপ করে থেকে বলল, মিস্টার রায়হান খান ও তার স্ত্রী এখানে। মুখ গোমরা করে বলল। কবির চৌধুরী একটু হেসে বলল, তো কি হয়েছে? তুই এখন আমার ছেলে আকাশ চৌধুরী, ওদের কিছু না। দরজার কাছে কবির চৌধুরীকে দেখে রহমত মিয়া, রিমন, মামি সবাই চলে এলো। স্যার, আপনি আসতে সমস্যা হয়নি তো কোনো? আরে রহমত, এটা আমার নিজেরও বাড়ি, তো টেনশন নিও না। আর আমার কোনো সমস্যা হয়নি। তখন রহমত মিয়া একটু জোর করেই বলল, অ্যাটেনশন প্লিজ, এনি হলেন। কবির চৌধুরী রহমত মিয়াকে আটকে দিয়ে বলল, আরে আরে কি করছো? এটা আমারও বাড়ি, এমনভাবে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার নেই। সো আমি হলাম কবির চৌধুরী, রহমতের ভাইয়ের মতনই বলতে পারেন বন্ধু, কিন্তু ও আমাকে বন্ধু মানে না, সবসময় সিরিয়াস মুডে থাকে। এটা করতে হবে, ওটা করতে হবে। রহমত মিয়ার মতো অ্যাক্টিং করে দেখালো। উপস্থিত সবাই হেসে উঠল। রায়হান খান ও তার স্ত্রী অভ্র এর সাথে কথা বলছে। আমি একটা ছোট বিজনেসম্যান, আর এ হলো আমার একমাত্র ছেলে আকাশ চৌধুরী। কবির আকাশের কাঁধে হাত রেখে আকাশ নিচের দিকে তাকিয়ে আছে। রায়হান খান আকাশের নাম শুনেই চারপাশে তাকাতে লাগলো। সে দেখতে পেল তার একমাত্র ছেলে তার সামনেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আকাশ তার একমাত্র ছেলে। পরে ওদের কোনো সন্তান হয়নি। রায়হান খানের হাত থেকে জুসের গ্লাসটির নিচে পড়ে ভেঙে গেল। এই শব্দে সবাই রায়হান খানের দিকে তাকালো। রায়হান খান আকাশের সামনে এসে দাঁড়ালো। তার চিনতে অসুবিধা হচ্ছে না, কারণ আকাশ ছোটকালে যেমনটাই ছিল ঠিক তেমনটাই আছে, শুধু শরীরে বড় হয়েছে। রায়হান খানের চোখে পানি। আকাশ, বাবা তুই কোথায় ছিলি? কত জায়গায় না তোকে খোঁজ করেছি, কোথাও পাইনি। তুই তো দেখছি অনেক বড় হয়ে গিয়েছিস। বাবা আমাকে মাফ করে দে, ফিরে আমার কাছে, তোর বাবার কাছে। আকাশের দুই গাল ধরে আকাশ রায়হান খানের হাত দুটি সরিয়ে এক বুক কষ্ট নিয়ে বলল, কে আপনি? আমার বাবা তো ইনি, আমি আপনাকে চিনি না, আমি আসছি। বলে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেল। আমার ছেলে আমাকে চিনতে পারলো না। ভালো করেছিস, এমনটাই হওয়া উচিত আমার সাথে। চোখে পানি নিয়ে সিঁড়ির দিকে তাকালো। জাহানারা বেগমের চোখেও আজ পানি। কেন সেটা পরে বলবো। বিয়ে বাড়িতে হইচইয়ের বদলে নীরবতা পালন করা হচ্ছে। অবশ্য বিয়ে হয়ে গিয়েছিল। ফৌজিয়া তার মাকে ইশারায় ডাকলো। কাছে আসলে বলে, আকাশকে ঠান্ডা করো গিয়ে, তাড়াতাড়ি যাও। মামি চলে গেল। অব্র ফৌজিয়ার দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছে না। অনেক প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে না? ফৌজিয়া অব্রকে বলল, কারণ তাদের দুজনকে পাশাপাশি চেয়ারে বসানো হয়েছে। অব্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, পরে বলবো, এখন সামনে তাকাও। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে আকাশ। সারা শরীর কাঁপছে তার। পকেট থেকে সিগারেটের একটা প্যাকেট বের করে একটা সিগারেট মুখে নেয়। লাইটার দিয়ে জ্বালাতে যাচ্ছে, কিন্তু জ্বলছে না। রাগে নিচে আছাড় মারে লাইটারটা। মুখ থেকে সিগারেট হাতে নেয় আর তাকিয়ে থাকে আকাশের দিকে। উনি আপনার আসল বাবা, তাই না? পেছন থেকে মনিরা বলে ওঠে। আকাশ পেছনের দিকে তাকিয়ে আবার সামনের দিকে ফিরে। মনিরা আকাশের কাছে এসে দাঁড়ায়। জানেন, জন্মের সময় মাকে হারিয়েছি। বাড়িতে যারা কাজ করতো সবাই বলতো আমি নাকি রাক্ষসী। জন্মের সাথে সাথে মাকে খেয়ে ফেলেছি। আমার নাকি আরও অনেক সমস্যা আছে। এটা আমাদের এলাকার সবাই জেনে গেছিল। তখন আমি খুব ছোট ছিলাম। বাড়ির বাইরে অনেক শিশুরা খেলা করতো, সবাই গরিব ঘরের। আমি তাদের সাথে খেলা করতে গেছিলাম। তারা আমাকে অনেক মেরেছিল, বলেছিল আমি অনেক খারাপ। এটা আব্বুকে বলায় আমাকে সে ওদের কাছ থেকে নিয়ে যায় ওদের বিচার করতে। পরে ওখানকার লোকেরাও আমাকে রাক্ষসী, খারাপ আরও অনেক কিছু বলতে থাকে। আব্বুকে নানা রকম কথা শোনাতে লাগে। তখন থেকে ভাবতে শুরু করি যে গরিবরা ভালো না, ওদের মনে শয়তানের বসবাস। তাদের থেকে এড়িয়ে চলি, অপমান করি। আকাশ মনিরার দিকে তাকায়। সুন্দর চেহারাটা কেমন মলিন হয়ে গেছে। চোখে পানি এসেও আটকে গেছে। এই প্রথম কাউকে মনের কথাগুলো বললাম। এসব কিছু ফৌজিয়াও জানে না। তবে এখন বুঝে গেছি সব মানুষ এক না, খারাপ হলেও ভালো আছে অনেকেই। আকাশ কিছু বলছে না। তার মনে হচ্ছে এটা অন্য কেউ, যার মনে কোনো অহংকার নেই। আকাশ নিজের
চোখ ও কানকে বিশ্বাস করতে পারছে না। নিজে চলুন, আজকে আপনার বোনের বিয়ে আর আপনি মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছেন। আসুন আমার সাথে। বলে আকাশের হাত ধরে টানতে লাগলো মনিরা। আকাশ মনিরা হাত ধরার দিকে তাকিয়ে আছে। বস, অনেক চেষ্টা করেছি কিন্তু কবির চৌধুরীকে মারতে পারিনি। ভয়ে ভয়ে একটা ছেলে বলল জাবিরকে। জাবির চেয়ারে বসে হাতে পিস্তল ঘোরাচ্ছে। কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার, কিন্তু আফসোস তুই তার জন্য থাকবি না। বলে ডিসকাউ করে লোকটার কপালে গুলি করে দিল। বস, আমাদের মারবেন না, কবি চৌধুরী অনেক চালাক, আমাদের কিছু বুঝতেই দেয়নি। আমরা তোর গাড়িকে ফলো করছিলাম, কিন্তু কোথা থেকে সব অনেকগুলো গাড়ি এলো, 30টার মতো গাড়ি, সব গাড়ি একই মডেলের, একই কালার, কবি চৌধুরী গাড়ির মতো। এতে করে ওকে মারতে পারলাম না। তবে বস, সে অনেক ভালো প্ল্যান করেছে বলতেই হবে। কথা শেষ, আবার ডিসকাউ করে গুলি করে দিল ওই চামচাকে। পিস্তল থেকে ধোঁয়া উঠছে, সেটা জাবির শুকছে আর বলছে, শালা আমার লোক হয়ে আমার শত্রুর প্রশংসা করে। বলে আরো দুটি গুলি করলো ওর গায়ে। আকাশের হাত ধরে টেনে নিয়ে আসছে মনিরা নিচে। ফৌজিয়ার বিদায়ের সময় মামি মনিরা অনেক কান্না করছে, যেন চোখ দিয়ে সাগর বয়ে যাবে। অন্যদিকে রহমত মামা, সে কান্না না করলেও তার কষ্টটা তার চেহারায় ভেসে উঠছে। হয়তো সে ফৌজিয়ার কথা ভেবেই নিজেকে আটকে রেখেছে। আর রিমনকে তো পাওয়াই যাচ্ছে না। আকাশ নিজেকে শক্ত রেখে চারদিকটা সামলাচ্ছে। যদি সবাই ভেঙে পড়ে তাহলে তো মেয়ে বিদায় হবে না। আকাশেরও আজ কষ্ট হচ্ছে, তবে সেগুলো বুকের গহীনে লুকিয়ে রেখেছে, কারণ আকাশ তো ফৌজিয়াকে নিজের বোন মানে। অবশেষে বিদায় হয়ে গেল। রহমত মামা স্তব্ধ, ড্রয়িং রুমে সোফায় বসে আছে। মামি তার কাঁধে মাথা রেখে নিস্তব্ধে চোখের পানি ফেলছে। বড় আব্বু মাথা নিচু করে বসে আছে। মনিরা আকাশের পাশেই দাঁড়িয়ে আছে। তবে রায়হান চৌধুরী অনেকবার আকাশের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু যখনই সে আকাশের কাছে এসেছে তখনই আকাশ অন্য জায়গায় গিয়ে দাঁড়ায়। রায়হান চৌধুরী হতাশ হয়ে আকাশের দিকে করুণ চোখে তাকিয়েছিল, হয়তো কিছু বলতে চাচ্ছিল। রিমন, কোথায়? ওকে দেখছি না যে। রহমত মামা আশেপাশে তাকিয়ে বলল, মামা ও ছাদে আছে। ও তা মনিরা মা, তুমি তো বাড়িতে যাবা, তোমাকে এখন। মনিরা আকাশের দিকে এক নজরে তাকালো। রিমন তো এখানে নেই। আকাশ, তুই একটু ওকে দিয়ে আয়। ভাঙা কণ্ঠে মামি বলল। আকাশ মাথা নাড়ালো। আকাশ গাড়ি চালাচ্ছে আর মনিরা তার পাশে বসে আছে। জানেন, একটা বাবার কাছে সব থেকে কষ্টদায়ক মুহূর্ত হলো মেয়ের বিদায়ের সময়। আঙ্কেল নিজেকে অনেক শান্ত রাখার চেষ্টা করেছে, কিন্তু তার চেহারায় ভেসে উঠছিল সে কতটা কষ্ট পাচ্ছে। আকাশ সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। তবে আজকে যতটা দুঃখ পেয়েছি তার সমান শান্তিও পেয়েছি। মনকে হালকা করেছি। মনের ভেতরে পুষে রাখা কথাগুলো কারোর সাথে শেয়ার করেছি। জানেন, এই যে ভালোবাসা, প্রেম, মহাব্বত, আমার কোনোদিনই বিশ্বাস ছিল না। সবসময় ছেলেদের থেকে দূরে থেকেছি। জানি না কাকে ভালোবাসা বলে। শুনেছেন তো কি বলেছি আমি? মনিরা আকাশের দিকে তাকিয়ে, ফৌজিয়া বলছিল এটা নাকি একটা ফিলিংস, যে তার কথা ভাবলেই মুখে মুচকি হাসি চলে আসে, চোখ বন্ধ করলে তার চেহারা চোখের সামনে ভেসে ওঠে। এটা বলে মনিরা একটা নিঃশ্বাস নিল আর বলল, যেদিন আপনার সম্পর্কে সবকিছু জেনেছি সেদিন থেকে আপনার প্রতি আমার কোনো এক অজানা অনুভূতি সৃষ্টি হয়েছে। সব সময় আপনার কথাই ভাবতে থাকি। কবে যে আপনি আমার এতটা প্রিয় হয়ে গেলেন নিজেও বুঝতে পারিনি। তাই তো সব সময় আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখি, চোখে চোখে রাখি। যদি এটার নাম ভালোবাসা হয় তাহলে হ্যাঁ, আমি আপনাকে অনেক ভালোবাসি, যার জন্য নিজের সব কিছু ছাড়তে পারি, হোক সেটা জীবন। অনেক ভালোবেসে ফেলেছি আপনাকে, প্লিজ দূরে সরিয়ে দিবেন না, প্লিজ। মনিরার চোখে পানি চিকচিক করছে। আকাশ সবকিছু মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎ সে গাড়ি ব্রেক করলো, মনিরার দিকে তাকালো। সরি, আমাকে ক্ষমা করবেন বলে মনিরার মুখে একটা স্প্রে করলো, আর মনিরার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। অজ্ঞান হয়ে আকাশের বুকে ঢলে পড়লো। আজকে সকালে আকাশ তার খবরিকে ফোন দিয়ে গালি দিতে থাকে। সে আরমান আহমেদের খোঁজ এখনো তাকে দেয়নি কেন? লোকটি ভয়ে ভয়ে বলল, স্যার আমি তো গতকালকে ইমেল করে দিয়েছি সব কিছু। আকাশ এটা শুনে ফোন কেটে দেয় আর ল্যাপটপ অন করে
ইমেল চেক করে, সেখানে আরমান আহমেদের বায়োডাটা দেওয়া আছে। আর যখন আকাশ তার পরিবারের লোক দেখে, সে তো অবাক হয়ে যায়। আরমান আহমেদের একমাত্র মেয়ে তাইবা মনি, ডাকনাম মনিরা। আকাশ এটা দেখে হেসে ওঠে। সে তার শিকার তো তার পাশেই আছে। মনিরা আকাশের বুকের উপর অজ্ঞান হয়ে পড়ে আছে। আকাশ এক নজরে তার দিকে তাকিয়ে আছে। মনিরার চুলগুলো তার মুখের সামনে চলে এসেছে। এতে আকাশের দেখার সমস্যা হচ্ছে, তাই হাত দিয়ে পরম যত্নে চুলগুলো কানের পিছে কুচি দিল। আমারও ইচ্ছা হয় তোমাকে ভালোবাসতে, নিজের করে নিতে, কিন্তু আমার জীবন তো কোনো দাম নেই। একজনের দয়ায় বেঁচে আছি। তাকে কথা দিয়েছিলাম তার কথা সবসময় শুনবো, তার কথা মতো নিজের লাইফ সাজাবো। এই জন্য তুমি এত কাছে থেকে অনেক দূরে। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার যোগ্য না। এই হাত পারে শুধু মানুষ খুন করতে, আদর করতে পারে না। আকাশ ফিসফিস করে বলছে, পাপা তোমার ছেলে চলে এসেছে। জয় জাবিরের একমাত্র ছেলে, দেখতে একেবারে পালোয়ানদের মতো, তবে স্টাইলিশ আছে। জাবির জয়ের দিকে তাকাচ্ছে না। জয় গিয়ে জাবিরের সামনে চলে গেল, তার সামনে বসে। বাবা কথা বলো, দেখো তোমার ছেলে কত বছর পর জেল থেকে চলে এসেছে, আর তুমি। জাবিরের পাশে থাকা একটা লোককে ডাক দিল জয়। লোকটা জয়ের কাছে আসলে জয় তার ঘাড়ে হাত রাখে আর বলে, পাপার কি হয়েছে, কথা বলছে না কেন বলে ওই লোকটাকে মারতে লাগলো। লোকটাকে মেরে আত্মহত্যা করে ফেলেছে জয়। হঠাৎ জাবির বলল, কবির কবির চৌধুরী দেশে এসেছে, আমি ওর লাশ দেখতে চাই শুধু। জয় তার বাবার দিকে তাকালো আর বলল, তোমার কাজ হয়ে যাবে। নিচে পড়ে থাকা লোকটার দিকে তাকিয়ে জয় বলল, সরি ডুড, বাবা কিছু বলছিল না, তাই রাগ হচ্ছিল। উনি তোমার বাবা, তাই ওনাকে কি করে মারি বল, তাই রাগটা তোর উপর ঝাড়লাম। নিচে পড়ে থাকা লোকটার গাল মুখ দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে, ছটফট করছে। এই না না, মরবি না। এই যা, আসতে না আসতে খুনের খাতাটা খুলে ফেললাম। পরের দিন সকালে চোখ মিটমিট করে খুলছে মনিরা। মাথাটা একটু ভারী হয়ে আছে তার। বিছানার উপরে শুয়ে আছে সে আশেপাশে তাকায়, কিন্তু সবকিছুই অপরিচিত। কোথায় আছে সে, আর এটাই বা কার রুম? পড়তেই মনিরার ঘুম ভাবটা চলে যায় আর সে ধরফড়িয়ে উঠে পড়ে। তাড়াতাড়ি উঠে সে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে বাইরে থেকে বন্ধ। কেউ আছেন? প্লিজ দরজাটা খুলুন। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? অনেক ডাকাডাকি করলো মনিরা, কিন্তু বাইরে থেকে কোনো আওয়াজ এলো না। তাই সে হতাশ হয়ে দরজার পিঠ ঠেকিয়ে বসে পড়লো আর কালকের কথা ভাবতে লাগলো। গতকালকের কথা মনে পড়তেই মনিরার চোখ ভরে এলো। সে তো এই প্রথম কাউকে ভালোবেসেছিল, প্রথম কাউকে নিয়ে ভাবতে শুরু করেছিল, কিন্তু শুধু ছোট্ট একটা শব্দ সরি, এটাই তার সব স্বপ্ন ভেঙে তছনছ করে দিল। সে ভাবছে ভালোবাসে কষ্ট হয়, এটা তো জানতাম, কিন্তু এতটা যে কষ্ট হবে তা জানা ছিল না। হঠাৎ মনিরার মনে হলো কেউ দরজা খোলার চেষ্টা করছে, তাই সে দরজা থেকে একটু দূরে যায় আর একটা ফুলদানি হাতে নিয়ে নেয়। যে আসবে তাকে মেরে পালিয়ে যাবে, এটাই তার ভাবনা। দরজা খুলে একটা ছেলে, বয়স 19 বা 20 ভেতরে এলো। তার সাথে সাথে মনিরা তার মাথায় ফুলদানি দিয়ে বাড়ি দিল। শালা, মেয়েদের কিডন্যাপ করা তোকে আজ। ছেলেটা তো কিছু বলার সুযোগ পাচ্ছে না। মনিরা সমান তালে চর ঘুষি মেরেই যাচ্ছে। ছেলেটা অনেক কষ্টে চিৎকার করে বলল, ভাই বাঁচাও আমারে। মনিরা ছেলেটিকে কেলিয়ে যাচ্ছে, আরো অনেক গালি দিচ্ছে। হঠাৎ কেউ এসে মনিরার মাজা ধরে উঁচু করলো। মনিরা হাত পা ছোড়াছড়ি করছে। ওই কোন হারামি আমাকে ধরলো রে বলে যেই না মুখের দিকে তাকায়, অমনি মনিরার মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। একজোড়া চোখ আগুনমুখী হয়ে তার দিকে তাকিয়ে আছে। আকাশ মনিরাকে নিচে নামালো। রাজু তুই নিচে যা, শান্তভাবে বলল আকাশ। রাজু মনিরার পাশে দিয়ে যাওয়ার সময় বলে, পেতনি তোকে আমি দেখে নেব। মনিরা তো আকাশের দিকে তাকিয়ে আছে, কারণ আকাশকে এখন অন্যরকম লাগছে দেখতে। কেন সেটা বললে ভাই চাকরি থাকবে না। ওই মেয়ে তোমার সমস্যা কি? হ্যাঁ, ওকে ওভাবে মারছিলে কেন? আকাশ কড়াভাবে বলল, না মানে এটাই নাকি ভিতরে সেক্স পে। হোয়াট? আকাশ একটু জোরে বলল, না মানে আমাকে কিডন্যাপ করেছে। ওকে কি করেছে রে দি? কিডন্যাপও করেনি, আমি করেছি। কেন এত কষ্ট করতে গেলেন? আমাকে বলে দিলেই তো আমি আপনার সব কথা মানতাম। শাট আপ, তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, আকাশ রেগে একটা ফোন এগিয়ে দিয়ে বলল, তোমার বাবাকে কল করো। না, আমি এখন আমাদের ব্যাপারে পাপাকে কিছুই বলতে পারবো না, কারণ আমি তো এখনো শিওর হতে পারিনি। ওই তোকে ফোন দিতে বলছি না। মনিরা ভয় পেয়ে ওর বাবাকে ফোন দেয় আর করুণ সুরে বলে, পাপা।
রাত থেকে মনিরা সহ আকাশের খোঁজ পাওয়া যাচ্ছে না। সবাই তো পাগলের মতো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, কিন্তু কবির খান নিশ্চিন্তায় বসে আছে আর সবাইকে বলছে টেনশন না নিতে। অন্যদিকে আরমান আহমেদ, মনিরার বাবা, মেয়ে নিখোঁজ খবরটা শুনে পাগল প্রায় হয়ে গেছে। শহরের এমন কোনো জায়গা বাদ দেয়নি সে খোঁজেনি। এমনি করে খুঁজতে খুঁজতে রাত পেরিয়ে দিন হয়ে গেল। হঠাৎ তার ফোন বেজে ওঠায় সে তাড়াতাড়ি রিসিভ করলো, আর যখন নিজের মেয়ের কণ্ঠটা শুনলো তখন একটু হলেও জানে পানি এসেছে। হ্যালো পাপা। মণিমা, তুই ঠিক আছিস তো? তোর কণ্ঠ এমন লাগছে কেন? খপ করে আকাশ মনিরার কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। তো কেমন আছেন মিস্টার আরমান আহমেদ? এমন কথা শুনে আরমান আহমেদ একটু ভয় পেয়ে যায়। আপনি কে, আর আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে ঠিকই আছে, কিন্তু কত সময় আছে সেটা আপনিই বলবেন। ইশারায় মনিরাকে বিছানায় বসতে বলল। আরে কে আপনি, আর কি চাই আপনার? আমার মেয়ের যদি কিছু হয় তাহলে কিন্তু। সেটা না হয় তখন শুনবো। তো এখন কাজে ফিরা যাক। কি চাই আমার? হ্যাঁ বলুন বলুন। আমার কিছু চাই না, তবে রায়হান খানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া শেয়ার এবং আপনি যে অপমান করেছিলেন তার জন্য ক্ষমা চাইবেন, ব্যাস। আমি এখনই করছি। আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না প্লিজ। আপনি আপনার কাজ করুন বলে ফোন কেটে দিলাম। মনিরা আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ মনিরার কাছে একটা চেয়ার নিয়ে বসলো। দেখো, তোমার সাথে বা তোমার বাবার সাথে কোনো শত্রুতা নেই, কিন্তু তোমার বাবা আমার কোনো পরিচিত একজনের সাথে অনেক বড় অন্যায় করেছে, আর আমি অন্যায় পছন্দ করি না, তাই আমাকে এটা করতে হলো। তোমাকে কষ্ট দিয়ে ফেললে সরি। মনিরা মাথা নিচু করে শুনছিল। অন্যায় সহ্য করেন না, কিন্তু নিজে এত বড় অন্যায় করেও দিব্যি ভালো আছেন। আকাশ মনিরার দিকে তাকায়। একজনকে কষ্ট দেওয়া কি অন্যায় না? মনের কথা মনের মধ্যে লুকিয়ে রাখা কি অন্যায় না? আমি জানি আপনি আমাকে পছন্দ করেন। সবার ভিড়ে আমার চোখ যেমনে আপনাকে খোঁজ করে, তেমনি আপনার চোখও আমাকে খোঁজ করে, আর এটা আমি দেখেছি। তাহলে কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন? কেন কষ্ট দিচ্ছেন আমাকে? মনিরা আকাশের হুড়িটা ধরে বলল। আকাশ মনিরার কথা শুনে একটু হাসলো। আমাকে তুমি চিনো কতটুকু? তুমি কি জানো আমি কি কাজ করি? দেখো, আমি চাইলেও তোমাকে নিজের করতে পারবো না। আমার এই অনিশ্চিত জীবনে যখন তখন আমার মৃত্যু আমাকে ডাক দিতে পারে। মনিরা চোখে পানি নিয়ে বলল, হোক না মৃত্যু কাছে, হোক না অনিশ্চিত জীবন, কিন্তু যতদিন আছেন ততটুকু সময় আমাকে দিন। আকাশ মনিরার দিকে একটু তাকিয়ে, মনিরার চোখ দুটি লাল হয়ে গেছে, সাথে নাকের আগাও যেন অন্যরকম সুন্দরী লাগছে ওকে। আকাশ দুই হাত দিয়ে মনিরার দুই গাল ধরলো। আকাশের ছোঁয়া পেয়ে মনিরার চোখ বন্ধ করে নিল। দু চোখ পানি পরম যত্নে মুছে দিয়ে উঠে ঘর থেকে বের হয়ে গেল। মনিরার প্রচুর ক্ষুধা লেগেছে, কিন্তু কি খাবে? মনে মনে আকাশকে গালাগালি দিচ্ছে। রাক্ষস কোনটা, নিজে তো পেট ভরে নিয়েছে, একটা বাচ্চা মেয়ে যে না খেয়ে বসে আছে সেটার খবর কি তার আছে? হঠাৎ দরজা একবার নক করে ভিতরে ঢুকলো রাজু। রাজুকে দেখতে একেবারে অপু ভাইয়ের কপি, বডির দিক থেকে যেন ফুদিরেই উড়ে যাবে। মনিরা ওর দিকে তাকিয়ে ভ্রু নাচায়। এটা দেখে রাজুও ভ্রু নাচায়। ওই কি? মনিরা উঠে দাঁড়ায়। এটা দেখে ভয়ে রাজু দরজার পেছনে চলে যায়, আর ওখান থেকে মুখ বাড়িয়ে বলে, মিস পেতনি, আপনাকে ভাই খেতে ডাকছে। অন্যদিকে গাড়ি চলছে তার আপন গতিতে। মনিরা বাইরের দিকে তাকিয়ে কথা বলেই যাচ্ছে, কোনো থামার নাম নেই। আচ্ছা, আমাকে কি এখন বাড়ি নিয়ে যাবেন? আমি এখন বাড়ি যাব না, চলেন অন্য কোথাও যাই বেড়াতে। জানেন, বেড়াতে আমার অনেক ভালো লাগে। জানেন একবার কি হয়েছে? আমি আমার বন্ধুদের সাথে। ওই মাইয়া, তুই কি থামবি? এমনিতেই কিন্তু মাথা গরম আছে, তার উপর তুই সেই সকাল থেকেই মাথা খেয়েই যাচ্ছিস, আর একটা কথা বললে না খবর আছে। আকাশ ধমক দিয়ে বলল, আপনি আমাকে ধমকাচ্ছেন কেন? জানেন আমার বাবা আমাকে এমন করে বলে না। আমিও আপনার ধমকের প্রতিবাদ করতে পারতাম, বেঁচে গেলাম। আপনাকে একটু ভালোবাসি বলে, তা না হয় দেখিয়ে দিতাম তাইবা মনি ওরফে মনিরা কি জিনিস। আকাশের হাসিও পাচ্ছে, আবার রাগও হচ্ছে। মনে মনে ভাবছে যে করেই হোক কথা বন্ধ করতে হবে। তাই আকাশ গাড়ি থামিয়ে মনিরার দিকে তাকালো। আকাশ মনিরার দিকে তাকালো।
এবার হয়েছে। মনিরার হাত বাঁধা পেছন দিক করে, মুখে টেপ মারা, তাই সে করেই যাচ্ছে। আকাশ মনিরার চেহারা দেখে ক্লোজ আপ হাসি দিল। সকালে খাওয়ার টেবিলে মনিরা রাজুর মধ্যে অনেক লড়াই হয়েছে। রাজু আকাশের ছোট ভাইয়ের মতো, সে অনাথ, দুনিয়ায় কেউ নেই তার। তবে সে একজন ভালো মনের মানুষ, গরিব দুঃখীদের সবসময় সাহায্য করে আকাশের মাধ্যমে। ভাই এনাকে বলে দাও আমার থেকে দূরে থাকতে, না হলে আমি কিন্তু এর সব চুল ছিঁড়ে নেব। কি বলি তুই? দাঁড়া। মনিরা উঠে তেড়ে গেল রাজুর দিকে। ওই হচ্ছেটা কি? রাজু চুপচাপ চেয়ারে বয়। আর তুমি? তোমার তো ক্ষুধা লাগে না? যদি লাগে তাহলে বসেন আর আমাকে উদ্ধার করুন। আকাশ চোখ গরম করে বলল। মনিরা আকাশের দিকে তাকিয়ে হেসে বসে পড়ে। আরে অপু ভাই। হ্যাঁ ভাই। উঠে দাঁড়িয়ে রাজু। আকাশ রাজুর দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। মনিরা খাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। বাড়িটা বেশ বড় আর গোছালো। আচ্ছা, এই বাড়িটা কার? কার আবার? আমার। মনিরা রাজুর দিকে তাকায়। মানে আমার ভাইয়ের। সবার খাওয়া শেষ। বাহ, আমি কোথাও দেখিনি বা শুনিওনি যে কাউকে কিডন্যাপ করে নিজের বাড়িতে এনে রাখে, আবার খাবার খেতে দেয়। এতে কি বোঝা যায়? আকাশের দিকে তাকিয়ে মনিরা। বোঝা যায় যে আরে কি বোঝা যায়? মনিরা একটু হেসে বলে। আর লজ্জা করে, শ্বশুর বাড়ির কথা নিজের মুখে কি করে কই? আকাশ এটা শুনে সেখান থেকে উঠে উপরের দিকে যেতে লাগে। তোর এই আশা কোনোদিন পূরণ হবে না রে পেতনি। মনিরা রাজুর দিকে চোখ গরম করে তাকিয়ে বলে। কি বলি তুই? না তুই বল, পেতনি শুনতে ভালোই লাগে। শোন, কাছে আয়। রাজু মাথা নাড়ায়। আয়, কিছু বলবো না। রাজু মনিরার পাশের চেয়ার টেনে বসে। তোর কি মনে হয় না বাড়িটা অনেক ফাঁকা? রাজু হ্যাঁ সূচক মাথা নাড়ায়। ভাব, তোর যদি ভাবি থাকতো তাহলে কি হতো? আরো ভাব, সেই ভাবিটা যদি আমি হই তখন কি হবে? না না, সেটা সম্ভব না। এই জন্যই তো তোর হেল্প চাই। বল না, কি করলে ওই হিটলারের মনে জায়গা পাবো? পাগলি একটা। বলে হেসে দিল আকাশ, কারণ সে ওপর থেকে তাদের দেখছিল, এদের কথা শুনছিল। হঠাৎ তার ফোন বেজে ওঠে, তাই সে ঘরে চলে যায়। আচ্ছা ঠিক আছে। ফোনে আকাশ কারোর সাথে কথা বলছে। রাজু, রাজু। আকাশ চিৎকার করে ডাকছে। মনে থাকবে, এ একটা বিষয়ে ভাই দুর্বল। আমাকে ডাকছে, যাই আমি। আর আমি এটা জানতাম। হ্যাঁ বলো ভাইয়া। ওকে বলো আমরা এক্ষুনি বের হব। ভাবিকে বুঝি? আকাশ শার্ট পরছিল। হ্যাঁ, ওই কি বললি তুই? রাজু হেসে বলল। কিছু না বলে সেখান থেকে পালালো। আকাশ নিজের মাথায় নিজেই চড় মেরে বলল। কন্ট্রোল আকাশ, কন্ট্রোল। বলো এবার কথা বলো। আকাশ গাড়ি চালাচ্ছে আর মনিরার দিকে একটু করে তাকাচ্ছে। কিছু সময় পরে সে খেয়াল করলো মনিরার ফর্সা মুখ লাল হয়ে গেছে, সাথে চোখ দুটিও কেমন চুপ হয়ে যাচ্ছে। সে ও করছে না। আকাশ তাড়াতাড়ি গাড়ি ব্রেক করে মনিরার সব বাঁধন খুলে দেয়। আকাশ তাকে এমনভাবে বাঁধেনি যাতে সে কষ্ট পাবে, তাহলে সেন্সলেস। মনিরা, ওই মনিরা, কথা বলো। আকাশ মনিরাকে ঝাঁকাচ্ছে আর বলছে। কথা বলো, কি হয়েছে তোমার? চোখ খোলো। ওই। আকাশের চোখে বিন্দু বিন্দু পানি দেখা যাচ্ছে। তার মনে হচ্ছে তার প্রিয় কিছু তার থেকে দূরে চলে যাচ্ছে। মনের ভিতরে অজানা এক কষ্ট হচ্ছে, যেমনটা হয়েছিল তার মাকে হারিয়ে। ওই বাচাল মেয়ে, কথা বলো। আচ্ছা তুমি এখন থেকে যত পারো কথা বলো, কিছু বলবো না। চোখ খুলো প্লিজ। পানির বোতল থেকে পানি নিয়ে মনিরার মুখে ছিটালো, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আকাশের চোখের এক ফোঁটা পানি মনিরার মুখে পড়লো। তখন আকাশ মনিরার দিকে ভালো করে খেয়াল করলো। এমন অবস্থায় মনিরাকে অনেক মায়াবী লাগছে। আকাশ তার চোখে হাত দিয়ে দেখে তার চোখ ভিজে গেছে, কিন্তু কেন? আমি কান্না করছি। হ্যাঁ, এটা হওয়া উচিত। তোমাকে হয়তো কষ্ট দিয়ে ফেলেছি, তার ফল ভালোভাবেই পাচ্ছি। হসপিটাল? হ্যাঁ, হসপিটাল যেতে হবে। হঠাৎ দুটো হাত এসে আকাশের চোখের পানি মুছিয়ে। থাক, অনেক হয়েছে, আর কান্না করা লাগবে না, যা বোঝার বুঝে গিয়েছি। আকাশ মনিরার দিকে তাকিয়ে দেখলো সে আকাশের দিকে তাকিয়ে হাসছে। এটা দেখে আকাশের রাগ মাথায় চড়ে গেল, আর সে মনিরার গালে ঠাস করে একটা চড় লাগিয়ে দিল। গাড়ির দরজা খুলে বাইরে চলে গেল আকাশ। মনিরা আকাশের চড় খেয়ে হাসছে। আকাশ বাইরে একটু দূরে গিয়ে বসে পড়ল। যে হাত দিয়ে মনিরাকে মেরেছে সেই হাতের দিকে তাকাচ্ছে। একটু আগে তার মনে হচ্ছিল তার প্রাণ পাখিটা ছটফট করছে। মনিরা অমন অবস্থা দেখে কষ্ট হচ্ছিল। মনিরা যখন গাড়ি থেকে বের হবে
তখন আকাশের ফোন বেজে ওঠে, কিন্তু ফোনটা গাড়ির মধ্যে। তাই ফোনটা হাতে নিয়ে দেখে ওর বাবা আরমান আহমেদ ফোন দিচ্ছেন। তাই মনিরা রিসিভ করে। পাপা, তোমার জামাইরে পাইয়া গেছি। চিৎকার করে বলল। আকাশ আর মনিরা পাশাপাশি বসে আছে, কারোর মুখে কোনো কথা নেই, এমনভাবে বসে আছে যেন দুজন অপরিচিত কেউ। পরিবেশটাও আজ এদের সাথে তাল মিলাচ্ছে। সমস্ত জড়তা ভেঙে আকাশ বলল, তুমি আমাকে যেমনটা ভাবো বা দেখেছো আমি এমনটা না, ধরে নিতে পারো এটা আমার ছদ্মবেশ। আকাশ মনিরার দিকে তাকিয়ে বলল, আমার জীবন অনিশ্চিত মনিরা, সবসময় মৃত্যু আমায় তাড়া করে বেড়ায়। তার থেকে বড় কথা, আমি যে রাস্তায় চলি এটা ওয়ান ওয়ে, ফেরার পথ নেই। অনেক শত্রু এই রাস্তায়, তাই আমি চাই না আমার জন্য আমার প্রিয় কোনো মানুষের ক্ষতি হোক, জান যাক। মনিরা শুধু আকাশের কথা শুনছে। আমিও মানুষ ভালোবাসার অধিকার আমারও আছে, কিন্তু আমি পারি না, পারবো না আমি। এটা বলে আকাশ অন্যদিকে তাকায়, চোখের বিন্দু বিন্দু পানি লুকিয়ে মুছে। কি এমন পরিচয় যার জন্য আপনি কাউকে আপন করে নিতে পারবেন না? কি এমন কাজ করেন যাতে আপনার জীবন সংশয়? মনিরা আকাশের দিকে তাকিয়ে, কিন্তু আকাশ অন্যদিকে তাকিয়ে আছে। একটু চুপ থেকে একটা বড় নিঃশ্বাস নিয়ে আকাশ বলল, একে এর নাম শুনেছো? শান্ত গলায় আকাশ বলল। মনিরা ঝটপট বলল, কেউ গ্যাংস্টার একে। বলে আকাশ একটু হাসলো মনিরার দিকে ফিরে। তো ও তোমার? চুপ হয়ে তারপর অবাক হওয়ার কণ্ঠে বলল, না না, এটা হতে পারে না। আমি যেটা ভাবছি আপনি। চোখ দুটি বড় করে বলল, চলো, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। বলে আকাশ গাড়ির দিকে গেল। বাবা, বাবা, চিৎকার করে ডাকছে জয়। জাবির তার সামনে এসে ইশারায় বলল, কি হয়েছে? বাবা তুমি কি জানতে কবির চৌধুরীর একটা ছেলে আছে? জাবির কাগজে কিছু লিখেছে, কিন্তু জয়ের কাছে দিল, সেখানে লেখা। তা তোমার মুখ দিয়েও তো বলতে পারতে। জয় চোখ গরম করে বলল। জাবির আবার লিখে দিল। ও তাহলে এই কথা, তাহলে কাজ শুরু করে দিই। ওর ওই ছেলেকে তুলে নিয়ে আসি, ছেলেটা নে বাপ ঠিকই আসবে। জাবির নিজের মাথায় হাত ঘষে লিখল, ফৌজিয়া আর অভ্র এসেছে আজকে। রহমত মামার পরিবারে যেন খুশির আমেজ বইছে। নতুন জামাইয়ের জন্য বিভিন্ন রকম খাবার বানাচ্ছে আমার পেয়ারি মামি। আমিও রান্নাঘরের টেবিলের উপর বসে আছি। আচ্ছা আকাশ, তোর কি মনে হয় না আমার কাজ করতে অনেক কষ্ট হয়? তো করো কেন, এক কাজের লোক থাকতে নিজেই সব করো, তাহলে ওদের রেখে কি লাভ? তোকে বলে কি আর বুঝিস কি? বলছি যে আমার একজন সঙ্গী লাগবে ঝগড়া করার জন্য, বৌমা লাগবে আমার। ও তার রিবনকে বিয়ে দাও। ও এখনো বাচ্চা, ওর বড় একটা তো এখনো দামড়ার মতো ঘুরে বেড়াচ্ছে। ওর কথা ভাবতে হবে না, ওর জন্য মেয়ে রেডি আছে। কথাটা বলতে বলতে রান্নাঘরে ঢুকে ফৌজিয়া। মামি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে পড়লো। কি? আমি কিছু জানি না। আবুলের মতো বলে সেখান থেকে এক প্রকার পালিয়ে এলাম। যদি ওখানে থাকতাম তাহলে আমার হাল বেহাল করে ছাড়তো কুত্তিটা। তবে সেদিন গাড়িতে মনিরা, একটা কথা বলি মনিরা, তবে কি জানো, পাগলেও নিজের ভালো বুঝে, তাই আশা করি তুমিও বুঝবে। দেখুন, আমি আপনাকে ভালোবাসি, কোনো স্বার্থের বিনিময়ে না। আপনার সুখ দুঃখে সাথী হতে চাই। জানি না ভবিষ্যতে কি হবে, তবে যতদিন বেঁচে আছি আপনার সাথে বাঁচতে চাই। শত ক্লান্তির মাঝে আপনার মুখে মুচকি হাসি হতে চাই। আর আমি ভবিষ্যতে বিশ্বাস না, বর্তমানে বিশ্বাস করি। জানি আমি বেশি কথা বলি, তবে যদি আপনি বলেন তো কথা বলাই ছেড়ে দেব। যদি আপনি আপনার মনের এক কোণে আমাকে একটু জায়গা দেন। আকাশ গাড়ি থামিয়ে দেয়। দুর্ভাগ্য মানুষকে দুইটা জিনিস শেখায়, এক ভাগ্যের কাছে হেরে যাওয়া, আর দুই ভাগ্যের সাথে লড়াই করে শক্ত হয়ে যাওয়া। তবে একটা কথা নিশ্চিত, এই শক্ত হৃদয়ে তোমার জন্য একটু হলেও জায়গা আছে, যার মানে আমি বুঝি না, হয়তো বুঝতে চাইও নি। তাই আমি আবারও বলছি, যা করবা ভেবে করবা। আমি সবকিছু ভেবেই বলছি, ভালোবাসি আপনাকে। মনিরার চোখে পানি। আকাশ হাত উঁচু করে মুছতে গিয়ে আবার হাত নামিয়ে ফেলল। হঠাৎ মনিরা আকাশের হাত ধরে আকাশের হাত দিয়ে তার চোখের পানি মুছে নিল। আকাশ মনিরার দিকে তাকিয়ে একটু হাসলো। অমনি মনিরা আকাশকে জড়িয়ে ধরলো। গাড়ি চলতে শুরু করেছে। মনিরা এক হাত আকাশের হাতের মধ্যে। আচ্ছা, একের মানে কি? আর আপনার দলে কতজন লোক আছে? আচ্ছা, আপনি কয়টা খুন করেছেন? সবাই কি খারাপ ছিল? আচ্ছা, মানুষ মারতে কেমন লাগে আমাকে শিখাবেন? আচ্ছা, আমি কি গ্যাংস্টার হতে পারবো? আরো অনেক কিছু বলেই যাচ্ছে মনিরা।
থামার কোনো নাম নিচ্ছে না। আকাশ মনে মনে নিজেকেই গালি দিচ্ছে। এখন তাই, এরপরে কি হবে ভেবেই নিজেকে ঠুস করে গুলি মারতে ইচ্ছে করছে। কি গো নতুন জামাই, কেমন আছো? ভ্রু নাচিয়ে আকাশ বলল। তোমার বোন যেমনটা রাখছে। হেসে অভ্র বলল। তখন রিমন আকাশ আকাশ বলে চিৎকার করে সিঁড়ি দিয়ে নিচে নামছে। উপর থেকে এসে বলল, চল আমার সাথে। যাব, কিন্তু কোথায়? আমিও যাব। দুলা ভাই আপনি? আচ্ছা চলেন। কিন্তু কোথায়? চল, গেলেই দেখতে পারবি। বাবা তুমি টেনশন নিও না, আমার লোকেরা গেছে কবির চৌধুরীর ছেলেকে কিডন্যাপ করতে। তুমি শুধু দেখো আগে আগে হতা হয় কিয়া। হ্যালো মনি, তুই কোথায়? আরে यार 5 মিনিটে চলে আসছি। ওকে, তাড়াতাড়ি আয়। বলে ফোন কেটে দিল ফৌজিয়া। কিছু সময় পরে মনিরা চলে এলো। কথা বলছে মনিরার সাথে, কিন্তু তার চোখ অন্য কিছু খুঁজছে। কিরে, তোকে এমন বিচলিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? না কিছু না। তা বাড়িতে কাউকে দেখছি না, সবাই কোথায়? ফৌজিয়া একটু হেসে বলল, তুই যাকে খুঁজছিস সে একটু আগেই বাইরে গেল। মনিরা মুখ কালো করে বলল, ও এই এই আমি আবার কাকে খোঁজ করছি? হ্যাঁ কি বলস তুই এসব? না আমি আবার কখন কি বললাম? বাদ দে, বল কেমন কাটলো তোর? আকাশ, রিমন আর অভ্র গাড়ি থেকে বের হলো। তারা একটা হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে। এখানে কি রে রিমন, কারোর কি কিছু হয়েছে? হ্যাঁ, আমারও সেম কোশ্চেন। ভিতরে গেলে সব বুঝতে পারবি। চল দুলা ভাই আসেন। বলে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল রিমন আকাশকে। কিন্তু হসপিটালে যেতেই অবাক, আমাদের বডিগার্ডরা এখানে কেন? তার মানে বড় আব্বু না, এটা হতে পারে না, উনি ঠিক আছে। কিছু দূর যেতেই দেখি বড় আব্বু একটা ডক্টরের সাথে কথা বলছে। ওনার সাথে আরও একজন দাঁড়িয়ে আছে, কালো শার্ট পরিহিত। বড় আব্বু সুস্থ দেখে মনে হচ্ছে আমার উপর থেকে বড় একটা পাথর সরে গেল। টেনশন হচ্ছিল ওনাকে নিয়ে, কিন্তু ওনার সাথে যিনি দাঁড়িয়ে আছে ওনাকে বড্ড চেনা লাগছে। মনে হচ্ছে অনেক কাছের কেউ। আমার বুকের ভেতর ধুকধুক করছে। ডক্টরের সাথে কথা বলার শেষে যখন তিনি একটু ঘুরল তখন তার চেহারাটা স্পষ্ট দেখা গেল। আর তাকে দেখে যেন আমি জমে গেছি। বুকের ভেতর ধুকধুকটা অনেক বেড়ে গেল তার মলিন হয়ে যাওয়া চেহারাটা দেখে। কারণ সে আর কেউ নয়, আমারই আব্বু রায়হান চৌধুরী। দেখে মনে হচ্ছে তিনি অনেক টেনশনে আছে। হঠাৎ কিছুর সাথে ধাক্কা লাগাই পড়ে গেলাম নিচে। অভ্র তার ফুপাকে এখানে দেখে অবাক হয়, তাই ছুটে যাওয়ার সময় আকাশের সাথে একটু ধাক্কা লাগে। আকাশ নিচে পড়ে যাওয়ায় কবির চৌধুরী সহ রায়হান খানের নজর পড়ে আকাশের দিকে। কবির চৌধুরী আকাশকে দেখে আকাশের কাছে আসে, কিন্তু রায়হান খান সেখানেই দাঁড়িয়ে আকাশের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আকাশও তার দিকে তাকিয়ে আছে। আজ তার চোখে অনেক কষ্ট দেখা যাচ্ছে। এই কষ্টটা কিসের? একজন বাবা ছেলে হারানোর কষ্ট, নাকি অন্য কোনো কারণ? তবে আকাশের আজ ওই মুখখানার উপরে অনেক মায়া হচ্ছে। আমরা সাধারণত তাদের উপর রাগ দেখাই, অভিমান করি যারা আমাদের সব থেকে কাছের হয়। আকাশেরও হয়তো এটাই কারণ। আকাশ, তোর মা অনেক অসুস্থ। আরে মনিরা মা, কখন আসছো? এই তো আন্টি, মাত্র আসলাম। ফৌজিয়া ওর মায়ের দিকে তাকিয়ে একটু ইশারা করলো। মনিরা জানিস, আমার তো বিয়ে হয়ে গেল, এবার আকাশের পালা। ওর জন্য মেয়ে ঠিক করাও আছে, ওর বাবার বন্ধুর মেয়ে। মনিরা এটা শুনে বসা থেকে দাঁড়িয়ে গেল। কি? না, এটা হতে পারে না। কেন হতে পারে না? মেয়েটাকে আকাশের পছন্দ। কি বাজে কথা বলতেছিস? মনিরা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, হ্যাঁ, কালকে নাকি মেয়ে ফাইনাল করেছে। আকাশ বলেছে মেয়েটাকে নাকি ওর খুব পছন্দ হয়েছে। ও ভালো। নরম সুরে বলল। মনিরার চোখে পানি, সে এটা লুকাতে চাচ্ছে। এখানে একটু সময় থাকলে সে এটা ধরে রাখতে পারবে না। আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি আজকে চাই। বলে যেতে লাগলো। আরে মেয়েটার পিক তো দেখে যা। ফৌজিয়া মনিরার হাত ধরে বলল। মনিরা কিছু বলছে না, ফৌজিয়ার দিকেও তাকাচ্ছে না। ফৌজিয়া নিজের ফোন থেকে মনিরার একটা পিক বের করলো আর বলল, এই দেখ, বল মেয়েটা কেমন কেমন মানাবে ওদের। মনিরা ফটোটা দেখেই বলল, অনেক সুন্দর, ভালোই মানাবে। আরে আগে তো দেখ। তখন মনিরা ফৌজিয়ার দিকে তাকায়। মনিরার চোখ দুটি লাল হয়ে গেছে, সাথে ফেসটাও, চোখ দিয়ে অনবরত পানি পড়ছেই। মনিরা তখন ফটোটার দিকে তাকায়, সাথে সাথে সে শক খায়। মনিরা একবার মামি একবার ফৌজিয়ার দিকে তাকায়, দেখে তারা দুজনেই হাসছে। ভালোবাসিস আমার ভাইটাকে? অনেক, নিজের থেকেও বেশি। ফৌজিয়াকে জড়িয়ে ধরলো। তুইও পারিস বটে, মেয়েটাকে শুধু শুধু কাঁদালি।
আকাশের পা তার কাছে আজ অনেক ভারী মনে হচ্ছে, যেন তার পথ এগোচ্ছে না। সামনে যেতেই সে দেখে একটা কেবিন রায়হান খান জাহানারা বেগমের হাত ধরে বসে আছে, মুখে অক্সিজেন মাস্ক পরানো। তার ব্রেন টিউমার হয়েছে, অপারেশন করলে বাঁচার সম্ভাবনা 10%। ওনাকে এমন ভাবে দেখে যেন আকাশের অনেক কষ্ট হচ্ছে। হবেই তো, একসময় আম্মু বলে ডাকতো যে তাকে। রায়হান খান বেরিয়ে এলো রুম থেকে, আকাশের সামনে এসে দাঁড়ালো। যদি কোনোদিন আমাকে বাবা মনে করে থাকিস তাহলে একবার তোর মায়ের সাথে কথা বলে নে। জানি না এরপরে কি হবে। আমার ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আমি জানি আমি যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা নেই। চোখে পানি নিয়ে রায়হান খান বলল। আকাশ কবির খানের দিকে একবার তাকালো। সে যেতে বলল। দরজা খুলে আকাশ কেবিনে প্রবেশ করলো। অনেক শুকিয়ে গেছেন তিনি। বিয়ের দিনই আকাশ খেয়াল করেছিল কেবিনে শুধু আকাশ আর জাহানারা বেগম। জাহানারা বেগম হাতের ইশারায় আকাশকে কাছে ডাকলো। আকাশ তার পাশের চেয়ারে গিয়ে বসলো, মুখের মাস্ক খুলে বলল, ওই কেমন আছস? আমি কিন্তু অনেক ভালো আছি। তার চোখের পানি দুই পাশ দিয়ে গড়িয়ে পড়ছে। জানিস, তুই থাকতে তোর মর্ম আমি বুঝিনি। ভেবেছিলাম তোকে তাড়াতে পারলে আমি শান্তিতে থাকতে পারবো। তুই যেদিন চলে গিয়েছিলি না, ওই দিন অনেক খুশি হয়েছিলাম রে। কিন্তু একদিক থেকে মন খারাপ ছিল, কারণ এবার আমি কার উপর অত্যাচার করব, কার সাথে রাগারাগি করে আমার সময় কাটবে। তুই কি ওই সময় খেয়াল করেছিলি? আমি সব সময় তোর পেছনে লেগে থাকতাম, কথা শোনাতাম। হ্যাঁ, আমি তোকে ভালো মুখ দিতাম না, এটা আমার দোষ ছিল, আমি মানছি। কিন্তু তোকে হারিয়ে আমি বুঝেছি তুই আমার জন্য কি ছিলি। তুই চলে যাওয়ার পরে তোর কথা অনেক করে মনে পড়তে থাকে। নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল ওই সময়। সব সময় তোর কথা ভেবে চোখের পানি ফেলতাম। তোর আব্বুকে শুধু বলতাম তোকে এনে দিতে, কিন্তু তুই তো তোর কথা ভেবে আমি কোনো বাচ্চা নিইনি, কারণ তখন তুই আমার সন্তান হয়ে গিয়েছিলি। তখন তুই প্রথম যে আমাকে আম্মু বলতো, যেদিন তোকে বিয়েতে দেখেছি ওই দিন আমি তোর সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু নিয়তির কি বিধান, ওই সময় আমার মাথা ব্যথা শুরু করে। আমাকে একটা রুমে নিয়ে যায়। ডাক্তার বলেছিল বেশি চিন্তা না করতে, না হলে নাকি আমার সমস্যা হবে। কিন্তু আমি যা করেছি এটা সব সময় আমার মাথায় থাকে। কি করে ভুলি বল? আমি যে অপরাধ করেছি এটা তার কাছে অনেক নগণ্য। আকাশ মাথা নিচু করে বসে আছে। আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি না, কারণ আমি জানি আমি যে করেছি এটার ক্ষমার অযোগ্য। আরে আমি তো পুরো মহিলা জাতির কলঙ্ক। তবে একটা অনুরোধ, আমি চলে গেলে তোর বাবা একা হয়ে যাবে রে, পারলে একটু দেখে রাখিস। আকাশ আর থাকতে পারলো না কেবিনে। সে এক প্রকার দৌড়ে কেবিন থেকে বেরিয়ে এলো। আকাশ কারোর সাথে কথা না বলে হসপিটাল থেকেই বেরিয়ে গেল। আকাশ গাড়ি চালাচ্ছে পাগলের মতো, কোনো দিকে খেয়াল নেই তার। একটু আগে বলা কথাগুলো তার মাথায় ঘুরছে। হঠাৎ একটা ট্রাক এসে আকাশের গাড়িকে বাড়ি দেয়। আকাশ মিটমিট করে চোখ খুলছে। মাথার পেছনের দিকটা প্রচুর ব্যথা করছে। সে চারদিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে সে এখন কোথায়, কিন্তু চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আকাশ তার হাত পা নাড়াতে পারছে না, কিছু বলতেও পারছে না। হয়তো তার মুখে কেউ টেপ মেরে দিয়েছে। মনে হচ্ছে কিছু একটার সাথে তার হাত পা বাঁধা। সে মনে করার চেষ্টা করছে কি হয়েছে তার সাথে। আমি তো গাড়িতে ছিলাম একটু। আকাশ গাড়ি চালাচ্ছে, হঠাৎ একটা ট্রাক তার গাড়িতে ধাক্কা দেয়, ফলে আকাশের গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলে। পরে অনেক কষ্টে গাড়িটা কন্ট্রোল করে আর সেটা দাঁড় করায়। গাড়ি থেকে বের হতেই কেউ আকাশের মাথার পেছনে কিছু একটা দিয়ে বাড়ি দেয়। পরে আর কিছু মনে নেই তার। আকাশ মাথায় ব্যথা অনুভব করছে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো আর টুক করে লাইট জ্বলে উঠলো। এবার আকাশ সবকিছু দেখতে পেল। তাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, সাথে সামনে থাকা ব্যক্তিকেও। জয় আকাশের সামনে একটা চেয়ার টেনে বসলো। দেখ ব্রো, আমি তোকে চিনি না, ইভেন কোনোদিন দেখিও নি। তোর সাথে আমার কোনো শত্রুতাও নেই, কিন্তু আমার বাবার সাথে তোর বাবার আছে। সো তোর বাবাকে মরতে হবে, কবির চৌধুরীকে মরতে হবে। একটু জোরে চিল্লিয়ে বলল। আকাশের এটা শুনে রাগে পুরো শরীর রিরি করতে লাগলো। তোকে এখানে আনার একটাই উদ্দেশ্য, যে ঘাড় টানলে মাথা আসে, তেমনি তোকে ধরলে কবির আসবে। আকাশ তো শুধু মনে মনে বলছে শুধু ছাড়া পাই, তারপর দেখাচ্ছি মজা। প্লেন থেকে নামছে একটা লোক, মধ্যবয়সী হবে, চুলগুলো হালকা পাকা, মুখের ভিতর জল্লাদের মতো গোফ, হাতে একটা সোনার পিস্তল। যা যা পড়ছে সবকিছু কালো, তবে হাইটে একটু ছোট।
ওয়েলকাম ওয়েলকাম বস। চল। ব্ল্যাক মাফিয়া নাম আশিক, তবে এর আরও একটা পরিচয় আছে। সবাই মিলে গাড়িতে উঠলো। সারিভাবে 5টা গাড়ি চলছে। মাঝখানের গাড়িটিতে জাবির আর আশিক। কিছু সময় পরে তারা একটা গোডাউনের কাছে চলে এলো। জয়ের লোকেরা আকাশের চেয়ার উঁচু করে একটা স্থানে নিয়ে আসলো। জয় ফোন নিয়ে আকাশের সামনে গিয়ে বলল, ব্রো স্মাইল বলে একটা পিক তুললো। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, ও তুই স্মাইল করবি কি করে, তোর মুখটাই তো বন্ধ। বলে হেসে উঠল। সাথে জয়ের লোকেরাও হো হো করে হেসে উঠল। এদিকে আকাশের কিডন্যাপের খবর কবির খানের কাছে পৌঁছে গেছে। যখন তার কাছে জাবির ফোন করেছিল, দুর্ভাগ্যবশত রায়হান চৌধুরী সেটা রিসিভ করে। আর জাবির তাকে কবির ভেবে সব বলে। এটা শুনে রায়হান খানের হাত থেকে মোবাইলটা পড়ে যায় আর সেখানেই বসে পড়ে। সবাই এটা দেখে তার কাছে চলে যায়। আকাশকে কিডন্যাপ করা হয়েছে, ওকে নাকি গোডাউনে বেঁধে রাখা হয়েছে। চোখের পানি যেন বাধা মানছে না আর। রায়হান খানের কবির চৌধুরী তার পাশে বসে পড়ল। চিন্তা করবেন না, আপনার ছেলের কিছু হবে না। আপনি হয়তো জানেন না, আপনার ছেলে হচ্ছে এমন এক সিংহ যে সময় মতো যাবে তত সে হিংস্র হয়ে উঠবে। রায়হান চৌধুরী কবিরের দিকে তাকায়। কবির মুস্কি হেসে বলল, চিন্তা করেন না, আমি যাচ্ছি আকাশকে বাঁচাতে, আপনি এদিকটা দেখেন। জয় আকাশের সাথে অনেক অপমানজনক খেলা করতেই থাকে, যাতে আকাশের পিত্তি পর্যন্ত জ্বলে যাচ্ছে। এমন সময় জাবির সহ ব্ল্যাক মাফিয়া আশিক সেখানে আসলো। আকাশ আশিককে দেখে অবাক, কারণ ইনিই তো আকাশের সৎ মামা, যাকে আকাশের সৎ মা সব সময় টাকা দিত। আশিকের কেন জানি আকাশের চেহারাটা চেনা চেনা লাগছে। আকাশ করছে, যেটা দেখে আশিক বলে মুখ খুলে দিতে। আকাশ আশিকের দিকে তাকিয়ে একটু হাসে আর বলে, কি মামা জি ওরফে ব্ল্যাক মাফিয়া কেমন আছেন? তাহলে তুই এখনো বেঁচে আছিস? আকাশ হাসলো। আকাশ জাবিরের দিকে তাকায়। কি দারোগা সাহেব, মাথার দাগটা তো দেখছি এখনো আছে। জাবির সাথে সাথে তার মাথায় দাগের উপর হাত দেয়। হঠাৎ জয় টুস করে একটা ঘুষি মেরে দেয় আকাশের মুখে। আমার বাবাকে মেরেছিলি, তার মানে তুই সেই যার জন্য সে চাকরি হারিয়েছে? বলে আরো একটা ঘুষি মারলো। আকাশের মুখে হাসি, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আরে আস্তে আস্তে, আমার ভাগনা হয়, তাই একটু কম কষ্ট দিয়ে মেরো। আর আমার ডিল কোথায় মিস্টার জাবির? ওকে ছেড়ে দাও, আমি এসেছি। দরজা দিয়ে আস্তে আস্তে বলল কবির। বাহ, নাম নিতে না নিতেই বান্দা হাজির। আশিক অন্যদিকে ফিরে আছে। কবির তার চেহারা দেখতে পায়নি এখনো। আশিক পকেট থেকে একটা পেপার বের করে জাবিরকে ধরিয়ে দিল। কবির কিছু না পড়েই সই করে দিল। তখন আশিক কবির চৌধুরীর দিকে ফিরল, আর কবির সেটা দেখে রাগে চোখ দিয়ে আগুন বের হতে লাগলো। কারণ এ যে কবির চৌধুরীর পরিবারকে মেরেছিল। কবির চৌধুরী আশিকের দিকে ছুটে যেতে লাগলে আশিক কবির চৌধুরীকে বুকে একটা লাথি মারে। সে ছিটকে গিয়ে পড়ে কিছুটা দূরে। আকাশ এই বলে একটা চিৎকার করে ওঠে। এটা দেখে জয় আকাশকে মারতে থাকে। ওদিকে আশিক কবির খানকে মারছে। লজ্জা করে না, লজ্জা করে না এতগুলো মানুষ হয়ে আমাকে এভাবে বেঁধে মারতে? ভয়বাস নাকি যে আমি একাই তোদের সবাইকে মেরে দিব? হিতুশালা। আকাশের মুখের অনেক অংশ দিয়ে রক্ত বের হচ্ছে। না, তুই ওর কথা শুনবি না, এটা ওর কোনো চাল। জয় ইশারা করলো আকাশকে খুলে দিতে। জয় কবির চৌধুরীর সামনে গেল। তার হাতে একটা ছুরি। এখান থেকে হসপিটাল 10 মিনিটের পথ। কুস করে কবির চৌধুরীর হাত ধরে হাতের শিরাটা কেটে দিল। পারলে তোর বাবাকে বাঁচিয়ে দেখা, 15 মিনিটেই শেষ। আকাশ যেন স্থির হয়ে গেছে। কবির চৌধুরী তেমন নড়াচড়া করছে না, তবে শ্বাস এখনো আছে। দুজন ছেলে আকাশকে মারতে আসছে। হাতে ধারালো অস্ত্র। আকাশ একটার বুকে ঘুষি মারলো, অন্যটার গলায়। দুটোই শেষ জায়গায়। জয় এটা দেখে অবাক। হঠাৎ করেই ঝড়ের বেগে আকাশ জয়ের সামনে চলে আসলো। আমার কাছে সময় আছে, কিন্তু তোর কাছে তো একটু সময় নেই। আকাশ তার হাতে থাকা ছুরিটার দিকে তাকিয়ে বলল। ছুরি থেকে টপ টপ করে রক্ত পড়ছে। জয় তার বাবার দিকে তাকালো। সে ঢলে পড়ছে। জয় ছুটে গেল জাবিরের কাছে। সে দেখে তার বাবার গলায় আকাশ ছুরি চালিয়ে দিছে। সামনে তাকিয়ে দেখে আশিকও পড়ে আছে মাটিতে। তার শরীর থেকে রক্তের বন্যা বের হচ্ছে। আকাশ ওই দুটো ছেলেকে মারার পরে ওদের অস্ত্র নিয়ে ছুটে আশিক আর জাবিরের গলায় চালিয়ে দেয়। সাথে আরো অনেকজনকে মেরেছে। জয় তার বাবাকে ধরে চিৎকার করে ওঠে আর আকাশের দিকে ছুটে আসে। আকাশকে ঘুষি মারবে, তখন আকাশ সরে গিয়ে জয়কে জড়িয়ে ধরে। জয়ের চোখ বড় বড় হয়ে গেছে।
আমাকে মাফ করে দিস। আর হ্যাঁ, আমি কিন্তু ভূত ভয় পাই, তাই আমার পিছে যেন পড়িস না। বলে আকাশ জয়কে ছেড়ে দিল। জয় দেখলো তার বুকে ছুরি ঢোকানো। আকাশ তাড়াতাড়ি তার বড় আব্বুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। 3 মাস পর। আকাশ, ওই আকাশ, ও আজকে তোর বিয়ে আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ও যাও তো আম্মু, আমি আজ বিয়ে করব না। ওই কি বললি? কি বললো? এই না না না, তখন আমি বুঝলাম কি বলে ফেলেছি। ইস, জাহানার বেগম, আমার আম্মু তার অপারেশন সাকসেসফুল হয় আর এখন আমরা একসাথে থাকি। ও হ্যাঁ, আজ আমার বিয়ে মনিরার সাথে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। তবে কেউ জানে না আমি কে। আর ওই দিনের পর থেকে দেশের প্রায় সবাই একে নামকে বাঘের মতো ভয় পায়।